আজকের ক্লাসে আমরা একদমই বেসিক থেকে অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই বিষয়টা পড়ব। এই বিষয়টা থেকে কিন্তু দেখবেন চাকরির পরীক্ষা থেকে শুরু করে বিশেষ করে এইচএসসির যে অ্যাডমিশন টেস্ট রয়েছে বা ক্লাস 9-10-এও দেখবেন এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারটা কিন্তু রয়েছে। অর্থাৎ এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি আপনাদেরকে মাত্র 15টা রুলস দেখাবো। এই 15টা রুলস যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার আর এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোনো প্রশ্ন কেউ আটকাতে পারবে না। কারণ হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রায় সময়ই দেখবেন যে কোনো চাকরির পরীক্ষায় একটা না একটা প্রশ্ন পাওয়াই যায়। তো আপনাকে কষ্ট করে হলেও এই 15টা রুলস আপনাকে মনে রাখতে হবে। এই 15টা রুলস যদি আপনি মনে রাখতে পারেন আমি আশা করি এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তবে এই 15টা রুলস মুখস্থ করার পর আপনি যে কোনো একটা বই থেকে, যে কোনো ইংরেজির একটা বই থেকে আপনি কিছু প্র্যাকটিস করে নেবেন। কারণ প্র্যাকটিস না করলে কিন্তু আপনি কখনোই পারফেক্ট হতে পারবেন না। প্র্যাকটিস মেক পারফেক্ট। আচ্ছা, আমরা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 1 নাম্বার রুলসটা দিয়ে শুরু করব। আমরা একদম ধীরে ধীরে টোটাল 15টা রুলস পড়ব। তাহলে আমি যদি বলি এটা রুল নাম্বার 1, এই রুলস 1টা অর্থাৎ এই রুল নাম্বার 1টা একদমই সহজ একটা জিনিস, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি সেই জিনিসটাই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কি, এই দেখুন সাবজেক্টের পরে কোন ধরনের ভার্ব বসে, একটা সাবজেক্টের পরে কি ভার্ব বসবে সেই কথাটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যেমন হি এর পরে কি দিতে পারি আমরা, হি ইজ, কখনো কি হি এম দেই বা হি আর দেই না, হি এর পরে যে ভার্বটা দিচ্ছি সেটা কিন্তু ইজি দিচ্ছি। অর্থাৎ এই হি এর পরে যে আমি ভার্বটা দিচ্ছি, এই হি এর পরে ভার্ব, এই ভার্বটা কিন্তু আমি ইজি দিচ্ছি, হি এর পরে কিন্তু আমি আর দিচ্ছি না। এই যে যে ইজ দিচ্ছি এটাই হচ্ছে একটা এগ্রিমেন্ট। কার সাথে এগ্রিমেন্ট? এই সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট। তাহলে হি এর পরে আপনাকে অবশ্যই ইসি ব্যবহার করতে হবে, হি এর পরে আর ব্যবহার করা যাবে না, এম ব্যবহার করা যাবে না। ঠিক এই রুলসটাই আমাদের 1 নাম্বার রুলস হবে। তাহলে আমরা 1 নাম্বার রুলসে আমরা যেটা পড়তেছি, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হবে? ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। এখন এই সিঙ্গুলার প্লুরাল আমাদের অনেকেরই বুঝতে একটা প্রবলেম হয়, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। দেখুন একজন যদি থাকে সেটা সিঙ্গুলার, এবং এই ভার্বের ক্ষেত্রে আমরা ভার্বের ক্ষেত্রে যে এইগুলো আছে যাদের শেষে দেখবেন এস আছে, এস বা ইএস আছে, আপাত দৃষ্টিতে আপনি মনে রাখবেন এরা হচ্ছে সিঙ্গুলার। আমরা যদি যে কোনো ভার্বকে অর্থাৎ এই গো ভার্বের পরে যদি এস বা ইএস যোগ করে দেই, অর্থাৎ এই ইএস যোগ করে দেই, তাহলে এই ভার্বটা হয়ে যাবে কি ভার্ব? সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে। তাহলে দেখুন এইখানে 2টা কথা। আমরা যদি নর্মালি জাস্ট রহিম কথাটা বলি, রহিম, এই রহিম জাস্ট একজন ব্যক্তি বোঝাচ্ছে। অর্থাৎ এইখানে দেখুন কোনো এস বা ইএস নাই। কিন্তু আমি যদি বলি রহিম, এইখানে একটা এস দিয়ে দিলাম, তাহলে এইখানে অনেকগুলা রহিমকে বোঝাচ্ছে। অর্থাৎ এইখানে একজন রহিম না, এখানে অনেকগুলা রহিম। আর এইখানে যখন দিচ্ছি রহিম, তাহলে এইখানে ভার্ব কি দিতে হবে? সিঙ্গুলার দিতে হবে, অর্থাৎ এস বাই এস দিতে হবে, অর্থাৎ রহিম ইজ। আর এইখানে দিচ্ছি রহিম আর। একটা কথা তাহলে আপনি একটু শর্টকাটে মনে রাখতে পারেন, 2 জায়গায় কখনো এস বাই এস হবে না। দেখুন এইখানে একটা এস বাই এস দিছি, তাহলে এইখানে কোনো এস বাই এস নাই, অর্থাৎ এইখানে কোনো এস বাই এস দেই নাই, তাহলে এইখানে এস বাই এস হবে। আর সিঙ্গুলার চেনার উপায় কি? এই যে এস সিঙ্গুলার, সিঙ্গুলারে কি আছে? এস আছে। তাহলে এই সিঙ্গুলার হচ্ছে এস বাই এস যুক্ত ভার্ব, অর্থাৎ যাদের শেষে এস বাই এস আছে তাদেরকে আমরা ভার্ব বলতে পারি। তাহলে এই 2টা ভার্বের ক্ষেত্রে আমি যদি বলতাম রহিম ওয়ার্ক, তাহলে এখানে কিন্তু ওয়ার্ক দিলে হবে না, এইখানে দিতে হইতো কি? রহিম ওয়ার্কস, মানে এস যোগ করে দিতে হইতো। আর যখন আমি এখানে রহিমস দিচ্ছি তখন কিন্তু ওয়ার্কই দিতে হবে, তখন কিন্তু এস যোগ করা যাবে না। এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? এইখানে এস যোগ করা যাচ্ছে না কেন? কারণ এইখানে এস আছে, অর্থাৎ ভার্ব, এইখানে এই ভার্ব, এই সাবজেক্ট কি হয়ে গেছে? সাবজেক্ট হয়ে গেছে প্লুরাল, প্লুরাল। আর তাহলে এই ভার্বটাও কি হয়ে যাবে? ভার্বটাও প্লুরাল হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। তাহলে এইখানে সাবজেক্ট কি? সাবজেক্ট সিঙ্গুলার,
তাহলে ভার্বটা কি হবে? ভার্বটাও সিঙ্গুলার হবে। এটাই হচ্ছে আমাদের 1 নাম্বার রুলস। এখন এই 1 নাম্বার রুলস থেকে কিছু জিনিস আপনাকে খুব স্ট্রংলি মনে রাখতে হবে, যেগুলো বারবার পরীক্ষায় আসে। এইগুলা হচ্ছে কিছু জিনিস আমি লিখে দিচ্ছি। 1 নাম্বার কথা হচ্ছে এই জিনিসগুলো আপনাকে মনে রাখতেই হবে। কিছু সাবজেক্ট আছে দেখতে প্লুরাল হলেও কিন্তু অ্যাকচুয়ালি এগুলা প্লুরাল না, অর্থাৎ এগুলা কিন্তু সিঙ্গুলার। দেখুন, এই যে আমি যদি লিখি দ্য আরাবিক নাইটস, এই দ্য আরাবিয়ান বা দ্য আরাবিয়ান নাইটস বা আরাবিক নাইটস, অর্থাৎ এইখানে দেখুন তো এস বাই এস আছে, অর্থাৎ এস আছে, এরপরে তো তাহলে কখনোই ইজ ব্যবহার করা যাবে না এমনই মনে হইতো, কিন্তু না, এরপরে ইজ দিতে হবে। এইখানে ইজ থাকার পরেও পরে গিয়ে দিতে হবে কি? ইজ দিতে হবে, অর্থাৎ এরপরে গিয়ে আপনাকে ইসি ব্যবহার করতে হবে, আর ব্যবহার করা যাবে না। কেন আর ব্যবহার করা যাবে না? এইখানে তো আর ব্যবহার করার কথা ছিল। এটা স্বভাবতই হয়ে থাকে কি? এটা স্বভাবতই হচ্ছে সিঙ্গুলার, এটা একজনকে বোঝাচ্ছে। তাহলে দ্য আরাবিক নাইটস, এরকম আরো কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে। গুলিভার্স, অর্থাৎ গুলি, আচ্ছা এখানে গুলিভার্স, অর্থাৎ এই গুলিভার্সকেও আপনাকে মনে রাখতে হবে। গুলিভার্স ট্রাভেলস, এগুলো হচ্ছে ইংরেজি সাহিত্যে অনেক ভূমিকা পালন করে, অর্থাৎ এই ধরনের নাম আপনি পাবেন। তারপর হচ্ছে আরেকটা জিনিস মনে রাখবেন, এটাও গুরুত্বপূর্ণ, মেমোরেন্ডাম। মেমু মেমু র্যান্ডাম, একটা কথা, মেমোরেন্ডাম কিন্তু সিঙ্গুলার, মেমোরেন্ডাম কিন্তু সিঙ্গুলার। তার মানে ভার্ব সিঙ্গুলার হলে, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে মেমোরেন্ডাম কি? মেমোরেন্ডাম সিঙ্গুলার, মেমোরেন্ডাম সিঙ্গুলার, কিন্তু মেমোরেন্ডা কিন্তু প্লুরাল। তাহলে আমি যদি এইটা একটু আবার লিখে দেই, মেমোরেন্ডা, এটা অনেক সময় আসে মেমু, এখানে ও মেমোরেন্ডা, মেমোরেন্ডা, এটা কিন্তু প্লুরাল, এটা কিন্তু প্লুরাল, এটা আপনাকে মনে রাখতে হবে। মেমোরেন্ডা কিন্তু প্লুরাল, কিন্তু হচ্ছে মেমোরেন্ডাম সিঙ্গুলার, এটা সিঙ্গুলার। তাহলে এরকম আরেকটা দেশের নামও যদি এরকম থাকে, দেশের নামে দ্য ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস, অর্থাৎ এইখানে দেশের নাম, যে কোনো দেশের নাম হইতে পারে, এই দেশের নামগুলাও সিঙ্গুলার হবে। তাহলে এইটা কিন্তু প্লুরাল, বাকি লাল কালির গুলা হচ্ছে কি? সিঙ্গুলার। ম্যাথমেটিক্স, যে কোনো বিষয়, ম্যাথমেটিক্স, ফিজিক্স, পরে হচ্ছে পলিটিক্স, এরকম যে কোনো বিষয়, ইকোনমিক্স, মানে এস থাকলে, এদের শেষেও তো এস আছে কিন্তু এরা হচ্ছে সিঙ্গুলার, এদের শেষে এস থাকলেও এরা স্বভাবত সিঙ্গুলার। তারপরে কোনো গ্রহের নাম, যেমন মঙ্গল গ্রহ, MARS, মার্স, এটা। তারপরে পলিটিক্স, ওকুস্টিক্স, এগুলার কথা বললাম, অর্থাৎ ওকুস্টিক্স। তাহলে এদের পরে কি হবে? ভার্ব কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। এদের পরে ভার্ব কি হবে? এদের পরে ভার্ব হচ্ছে সিঙ্গুলার। তাহলে ভার্ব সিঙ্গুলার ব্যবহার করতে হবে, সিঙ্গুলার। তাহলে ভার্ব সিঙ্গুলার হলে মানে ভার্ব কোনগুলা ব্যবহার করতে হবে? ওই যে ইজ, পরে হচ্ছে ওয়াজ, হ্যাজ, এইগুলা ব্যবহার করতে হবে, বুঝছেন? তাহলে এইগুলা ব্যবহার করতে হবে, ভার্ব সিঙ্গুলার হবে এদের পরে। তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি, যেমন হচ্ছে উদাহরণটা হচ্ছে, আমি একটা লিখতেছি উদাহরণ। ধরেন দা আরাবিয়ান, দা আরাবিয়ান নাইটস, দা আরাবিয়ান নাইটস, দা আরাবিয়ান নাইটস। এখন বলুন তো এখানে ইজ হবে নাকি আর হবে? কোনটা হবে? ইজ হবে নাকি আর হবে? দ্য আরাবিয়ান নাইটস, এই ড্যাশে ইজ হবে নাকি আর হবে? স্টিল, স্টিল এ গ্রেট ফেভারিয়ার, গ্রেট ফেভারিয়র, আচ্ছা ফেভারিট দিয়ে দিই, গেট ফেভারিট। আচ্ছা, এখন বলুন দ্য আরাবিয়ান নাইটস ইজ বা আর, এর মধ্যে কোনটা হবে? স্টিল এ গ্রেট ফেভারিট। দেখুন এইখানে এস আছে, এস থাকলে আমরা জানি কি আরেকটা এস দেওয়া যাবে না, অর্থাৎ ইজ হবে না, কিন্তু এইটা কন্ডিশন, এটা কন্ডিশন কি? দ্য আরাবিয়ান নাইটস, অর্থাৎ এদেরকে সিঙ্গুলার বলা হচ্ছে। এরা কি? এরা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এরা যদি সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার নিতে হবে, এস বাই এস নিতে হবে, তাহলে এখানে ইজ হবে, এটা রাইট আনসার ইজ। তাহলে এটা রাইট আনসার ইজ, আর হবে না, আর হবে না। আশা করি বুঝতে পেরেছেন এটা। তাহলে এই ধরনের আমরা জিনিস পাবো, তাই না?
এই ধরনের আমরা জিনিস পাবো। কিন্তু এই জায়গায় একটা কিন্তু আছে, কিন্তু এই যে আমরা সাবজেক্টের কথা বললাম না, এই সাবজেক্ট ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, না কেমিস্ট্রির ক্ষেত্রে তো এস নাই, তারপর হচ্ছে এরকম ইকোনমিক্স, তাহলে এই সাবজেক্টগুলোর আগে যদি হিস থাকে, হিস থাকলে তখন কিন্তু আবার প্লুরাল হবে, তখন কিন্তু ইজ দেওয়া যাবে না, আর দিতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল লিখি, এক্সাম্পল যেমন হিস ম্যাথমেটিক্স আর উইক, এই যে ম্যাথমেটিক্স, তাহলে এখানে ইজ বারের মাঝখানে কোনটা ব্যবহার করব বলুন তো? ইজ বারের মাঝখানে কোনটা ব্যবহার করব? হিজ ম্যাথমেটিক্স আর উইক, তাহলে এইখানে অবশ্যই আর ব্যবহার করব, এইখানে কিন্তু ইজ হবে না। কেন ইজ হবে না? যদি ম্যাথমেটিক্স থাকতো, শুধু ম্যাথমেটিক্স থাকতো, তাহলে কিন্তু ইজ দিতাম, বাট এইখানে কি আছে? হিস আছে, হিস। তাহলে একটা কথা নোট লিখে নেন, এইখানে যে নোটের মাঝখানে লিখে নেবেন যে যদি এগুলার পূর্বে যদি এরকম কিছু জিনিস থাকে, যেমন হিস মানে পসেসিভ ফর্ম, হিস, পরে হচ্ছে মাই, দেয়ার, অর্থাৎ এই কয়টা জিনিস যদি থাকে, তাহলে দেখুন এখানে কিন্তু টোটাল 3টা রুলস হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার হবে, প্লুরাল থাকলে প্লুরাল হবে, এটা 1 নাম্বার কথা। এরপরে এই যে কিছু কিছু স্বভাবতই দেখতে প্লুরাল হলেও এরা মূলত সিঙ্গুলার, এটা হচ্ছে আরেকটা কথা। আর 3 নাম্বার কথা হচ্ছে এদের পূর্বে যদি আবার এই যেরকম হিস, মাই, দেয়ার এগুলা থাকে, অর্থাৎ পসেসিভ থাকে, নেমস, যেমন নেমস থাকতে পারে, অর্থাৎ এইখানে পসেসিভ ফর্ম দেওয়া থাকতে পারে, এগুলা যদি থাকে তাহলে একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু প্লুরাল হবে, অর্থাৎ প্লুরাল হবে। ক্লিয়ার? আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে এইটুকু বুঝাতে পারলে আমাদের 1 নাম্বার রুলস শেষ। এখন আমরা 2 নাম্বার রুলসে চলে যাব। 2 নাম্বার রুলস সহজ, 1 নাম্বারের মতন এত পেছাবো না, আরো সহজ করে বলবো, অল্প কিছু জিনিস বলবো। 2 নাম্বার রুল অর্থাৎ রুলস 2 বা রুল 2, আমরা 2 নাম্বার নিয়মটা দেখি। 2 নাম্বার নিয়ম জাস্ট 4টা ওয়ার্ড মনে রাখবেন, আপনি জাস্ট 4টা ওয়ার্ড মনে রাখবেন। 1 নাম্বার হচ্ছে আইদার অর, এই যে দুইটার মাঝখানে কোনটি, এরকম আইদার ডট 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 অর, এইটা, তাহলে এর সাথে মিলাই এই পড়া যায় নাইদার নর। 1 নাম্বারটা হচ্ছে আইদার অর, আর 2 নাম্বারটা হচ্ছে নাইদার ডট 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 নর, আইদার অর নাইদার নর। তাহলে আরেকটা কথা হচ্ছে শুধু অর থাকতে পারে, ডট 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 অর, এরকম। তাহলে এই হচ্ছে 3টা জিনিস, আইদার অর, নাইদার নর, অর্থাৎ অর, এই 3টা জিনিস। আর আরেকটা হচ্ছে নট অনলি বাট অলসো, নট অনলি ডট 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 বাট অলসো, আমরা এগুলো অনেক পড়েছি। এই 4টা জিনিস মনে রাখবেন। এই 4টা জিনিস এর ক্ষেত্রে আমরা ভার্ব কি করব, অর্থাৎ আমরা ভার্ব কি দিব, এদের পরে ভার্ব কি দিব, খুব সুন্দর করে মনে রাখবেন। একটা নোট দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের প্রশ্ন প্রায় আসে। এই 4টা ওয়ার্ডের পরে আমরা এই যে দেখুন অর, নর, বাট অলসো, এই যে অর, নর, বাট অলসো, আমরা প্রথম থেকে অর, নর, বাট অলসো পর্যন্ত কেটে দেব। তাহলে প্রথম থেকে আমরা কোন পর্যন্ত কেটে দেব? অর, নর, পরে হচ্ছে বাট অলসো, এইটুকু বাদ দিয়ে দিব, অর্থাৎ এইটুকু ও বাট অলসো পর্যন্ত বাদ, তাহলেই হয়ে যাবে আমাদের। এখন আমরা একটা এক্সাম্পল নেই, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো। একটা এক্সাম্পল আমি দিচ্ছি। আমি যদি বলি যে রিপা অর হার ফ্রেন্ডস, এই যে রিপা অর হার FRIENDS ফ্রেন্ডস, এখন আমরা এখানে কাম বসাবো নাকি কামস বসাবো, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। আমরা এই দুইটার মধ্যে কোনটা দিব? তাহলে আমাদের প্রথম কথা কি আমরা বলছি এখানে, যে আমাদের এই যে অর আছে, এই যে অর আছে, আমরা অর পাইছি, তাহলে কোন পর্যন্ত কেটে দেব? প্রথম থেকে অর পর্যন্ত কেটে দেব। এই যে রিপা থেকে অর পর্যন্ত আমরা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ এইটুকু বাদ। এরপরে কি আছে? এই যে হার ফ্রেন্ডস। এখন বলুন এই হার ফ্রেন্ডস এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অর্থাৎ এটা শেষে এস আছে, এই যে এস বাই এস আছে, অর্থাৎ এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এই যে প্লুরাল,
কারণ এস বাই ইএস আছে, তাহলে এইখানে এস বাই ইএস দেওয়া যাবে না, অর্থাৎ এইটাতে এস বাই ইএস যেখানে আছে ওইটা বাদ, এটা হবে না। কারণ এইখানে এটা হচ্ছে প্লুরাল, তাহলে আমাকে দিতে হবে কি বার প্লুরাল, অর্থাৎ এইটা হচ্ছে প্লুরাল, তাহলে আমাকে এই প্লুরাল বা বারটাই দিতে হবে। ক্লিয়ার? আমরা বুঝছি এটা। আমি যদি এরকম আরো দুই একটা উদাহরণ দেই, যেমন আইদার ইউ, আইদার ইউ অর আই, আইদার ইউ অর আই, এখন কি দিব? এম দিব নাকি আর দিব? রং। আচ্ছা, তাহলে আইদার ইউ আর অর, এই যে এইটুকু আমরা কি করব? কেটে দিব, এটা বাদ। এই যে অর পর্যন্ত বাদ, কারণ আমরা আমাদের কথা হচ্ছে অর নর বাট অলসো পর্যন্ত কি দিয়ে দিব? বাদ দিয়ে দিব। তাহলে এই আয়ের পরে কোন ভার্ব হবে? এম হবে নাকি আর হবে? অবশ্যই এম হবে, আর হবে না। তাহলে আমরা যদি আরেকটা উদাহরণ লিখি, আরেকটা উদাহরণ যেমন নাইদার, NEITHER, নাইদার রিনি, রিনি নর, রাইদার রিনি নর সিমি, সিমি। এখন আমরা এখানে ইজ বা আর, দুইটার মাঝখানে কোনটা ব্যবহার করব? ইজ বা আর। তারপর হচ্ছে কোয়ালিফাইড ফর দ্য জব, কোয়ালিফাইড। এই প্রশ্নটা অনেকবার এসেছে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, ডিরেক্টলি আপনি এই প্রশ্নটা মুখস্থ করে ফেলেন, কারণ হচ্ছে এই প্রশ্নগুলাই বারবার দিবে। চাকরির পরীক্ষা হোক, ভর্তি পরীক্ষা হোক, এই প্রশ্ন দেখবেন বারবার আসতেছে। তাহলে নাইদার রিনি, রিনি অর নর, তাহলে আমরা কোন পর্যন্ত কেটে দেব? এই নর পর্যন্ত কেটে দেব। তাহলে সিমি, সিমির পরে কি হবে? সিমি একজন ব্যক্তির নাম, অর্থাৎ একজন ব্যক্তির নামের শেষে এস বা ইএস নাই যেহেতু, তাহলে ইজ হবে, এটা ইজ, অর্থাৎ এটা ইজ হবে, এটা আর হবে না, অর্থাৎ কোয়ালিফাইড ফর দ্য জব। আপনি বুঝতে পেরেছেন? বুঝতে পারলে আমাকে একটু কমেন্টে জানান যে আপনার এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের 2 নাম্বার রুলসটা ক্লিয়ার কিনা। 4টা জিনিস মনে রাখবো, আইদার অন, নাইদার নর, অর, আর হচ্ছে নট অনলি বাট অলসো। এই পর্যন্ত আমরা কেটে দেব, যেখানেই থাকুক বাক্য এই পর্যন্ত, প্রথম থেকে এই পর্যন্ত কেটে দেব। কেটে দেওয়ার পর যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে এদের ক্ষেত্রে, অর্থাৎ এস সাবজেক্ট সিঙ্গুলার, এই সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? ভার্বও এস হবে। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে? ভার্বও প্লুরাল হবে। জাস্ট এই কথাটা, সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল তো ভার্ব প্লুরাল হবে। আমরা ক্লিয়ার? এইটুকু বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এইটুকু বুঝতে পারলে আমরা রুলস 3 তে চলে যাব। এখন আমরা রুলস 3 তে চলে যাব। আমি হচ্ছে আপনাদের এই নোটটা দিয়ে দিব, বুঝছেন? আপনাদের এই নোটটা দিয়ে দিব, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, 018 76 14 14 21 21 01, 018 76 14 21 01, এই নাম্বারে আমাকে মেসেজ দিবেন। দেখুন ডেসক্রিপশন বক্সেও নাম্বারটা দেওয়া আছে, বা গ্রুপেই পাবেন, ফেসবুক গ্রুপেই পাবেন। 018 76 14 21 01, এই নাম্বারে আমি আপনাদেরকে এই নোটটা দিয়ে দিব। আপনারা এই ক্লাসটা করার পর জাস্ট নোটটা খালি একবার দেখবেন, দেখবেন আপনার ওকে হয়ে গেছে, আপনি যে কোনো কিছু এখান থেকে পারবেন। আপনাকে কষ্ট করে আর এত কষ্ট করে নোট মেক করতে হবে না, আমি যা লিখতেছি সব আপনাকে দিয়ে দিব। আপনার এই জন্য আরো খুবই ভালো হবে। যারা যারা নোটগুলা পেতে চান তাহলে তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা 3 নাম্বার রুলসে চলে যাই, আমাদের রুলস 3। এখন আমরা চলে যাব রুলস 3 তে, আমরা 3 নাম্বার রুল। তাহলে আমরা রুল 3 অর্থাৎ 3 নাম্বার রুলসে আমরা চলে যাচ্ছি এখন। আমাদের রুলস 3 নাম্বার রুলসে আপনাকে কষ্ট করে কিছু ওয়ার্ড মুখস্থ করতে হবে। এইটা একটু কষ্টকর, আমি জানি এটা অনেকটা পেইন হবে, কিন্তু এর মাঝখান থেকে আমি যেগুলা একদম সহজেই মনে রাখা যায় সেগুলাই আমি একটু লিখতেছি, আপনি একটু কষ্ট করে এটা মুখস্থ করে ফেলবেন। 1 নাম্বার হচ্ছে এজ, এজ ওয়েলএস, এজ ওয়েল এস, এই একটা ওয়ার্ড। তারপর হচ্ছে অ্যালং উইথ, অ্যালং উইথ, এই ওয়ার্ডগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। এজ ওয়েল এস, অ্যালং উইথ, টুগেদার উইথ, তাহলে এটার সাথে আমরা আরেকটু মিলে এই পড়ে ফেলবো, টুগেদার উইথ।
অর্থাৎ এখানে তিনটা গেল, এস ও এল এস, এস লং, এস ও এল এস অ্যালং উইথ, টুগেদার উইথ, তাহলে আরেকটা হচ্ছে উইথ, জাস্ট উইথও থাকতে পারে। তারপর হচ্ছে ইন অ্যাডিশন টু, ইন এডিশন টু, তারপর হচ্ছে অ্যাকম্পানিড বাই বা উইথ, অ্যাকম্পানিড এইখানে বাই বা উইথ যেটাই থাকুক, দুইটা মাঝখানে একটা হইলেই হবে। আবার এই কয়টা ওয়ার্ড, আবার এই দিকে আমি আরো কয়েকটা ওয়ার্ড লিখি, অ্যান্ড নট, তারপর হচ্ছে বাট, তারপর হচ্ছে ইনক্লুডিং, এক্সক্লুডিং, আপনি 3-4 বার এগুলো মুখস্থ পড়লেই মুখস্থ হয়ে যাবে আশা করি। লাইক, আনলাইক, এক্সপেক্ট, আচ্ছা, এই হচ্ছে কয়টা ওয়ার্ড আপনাকে মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে কি এস লং, এস ও এল এস অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাকম্পানিড উইথ, বাই, বাট, ইনক্লুড, এক্সক্লুড, লাইক, আনলাইক, এক্সপেক্ট। এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে মনে রাখবেন আরো কয়টা ওয়ার্ড, যেমন প্রিপোজিশন অফ থাকবে এদের পরে, প্রিপোজিশন অফ, হ্যাঁ, তাহলে প্রিপোজিশন অফ থাকবে এদের পরে, হ্যাঁ, এই ওয়ার্ডগুলোর পরে প্রিপোজিশন অফ থাকবে, অর্থাৎ এই অফটা থাকবে। যেমন আইদার, একটু আগে আমরা পড়ছিলাম আইদার অর, নাইদার নর, কিন্তু আইদার এখন শুধু আইদার আছে, আইদারের পরে কি আছে, অফ আছে, আইদার অফ। তারপর হচ্ছে নাইদার অফ, NIGTHER, নাইদার অফ, আইদার অফ, নাইদার অফ। তারপর হচ্ছে অন অফ, ইচ অফ, তারপরে হচ্ছে এনি অফ। আপাতত এই পাঁচটা মুখস্থ করেন, যে আইদার, নাইদার, অন, ইচ, এনি, আইদার, নাইদার, অন, ইচ, এনি, এই পাঁচটার পরে যদি অফ থাকে তাহলে এই সবগুলো ওয়ার্ডের ক্ষেত্রে একটা রুলস আছে। একটু আগে আমরা যে রুলসটা পড়ছি না, 2 নাম্বার রুলস, ওইটার উল্টা রুলস। 2 নাম্বার রুলসে কি বলছিলাম, প্রথম থেকে এই আইদার অর, নাইদার নর, নট অনলি অর, এগুলা পর্যন্ত মানে বাটলস পর্যন্ত কেটে দেব। আর এখন যেটা পড়বো এইগুলো ওয়ার্ড যেখানে পাবো ওইখান থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দেব। এইগুলো ওয়ার্ড যেখানে পাবো ওইখান থেকে ওই ভার্বের আগ পর্যন্ত কেটে দেব। আর এই যে আইদার, নাইদার, পরে অন, ইচ, এগুলা সিঙ্গুলার, এগুলা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এদেরকে আপনি একটু মনে রাখবেন, এরা হচ্ছে কি, এরা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এরা সিঙ্গুলার, জাস্ট এই কয়টাই সিঙ্গুলার, এরা কিন্তু সিঙ্গুলার না। মানে উপরে যে কয়টা ওয়ার্ড লিখেছি তারা কিন্তু সিঙ্গুলার হইতেও পারে, নাও হইতে পারে, বাট এই কয়টা সিঙ্গুলার, ইচ, আইদার, নাইদার, এনি, অফ বা ওয়ান, এগুলা হচ্ছে সিঙ্গুলার। এখন যে আমার রুলসটা দেখুন, আমরা এই ওয়ার্ড থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দেব। তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ এদের পূর্বে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্ট অনুযায়ী কি হবে, ভার্ব হবে। তাহলে এই ওয়ার্ডগুলোর পূর্বের সাব অনুযায়ী কি হবে, ভার্ব হবে। পূর্বের ভার্ব যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, পূর্বের ভার্ব যদি প্লুরাল থাকে তাহলে ভার্ব প্লুরাল হবে। তাহলে আগেরটার উল্টা নিয়ম হলো, আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আমরা আরো ক্লিয়ার হতে পারবো। at least one of the students, এই দেখুন এস বাই ইএস আছে। এখন এই জায়গায় আপনি একটু বলেন তো আর হবে, আচ্ছা এইটা আর না, আমি এখানে বাক্যটাই লিখি, এইখানে গেট হবে নাকি গেটস হবে, আপনি এটা একটু কনফার্ম করেন। ফুল মার্কস এভরি টাইম, ফুল মার্কস এভরি টাইম,
এখন আমাকে বলুন তো এটাতে গেট হবে নাকি গেটস হবে? দেখুন এইখানে তো স্টুডেন্ট আছে, ওই অনুযায়ী তো গেট হওয়ার কথা, তাই না? কিন্তু না, এইখানে আপনাকে যেই জায়গায় খেয়াল করতে হবে, আপনাকে যেই জায়গা থেকে মনে রাখতে হবে, এইগুলো ওয়ার্ড যদি কোথাও পাই, এই দেখুন অন অফ কোথায় আছে? এই যে এইখানে। তাহলে অন অফ থেকে শুরু করে আমরা বার্বের আগ পর্যন্ত কি দিব? কেটে দেব। অন অফ থেকে শুরু করে আমরা বার্বের আগ পর্যন্ত কেটে দেব। তাহলে এখানে অ্যাট লিস্ট, আর আমি বলছিলাম এই যে অন থাকলে, অর্থাৎ এইখানে প্রিপোজিশন থেকে শুরু করে কাটবো, আর এই যে অফ থেকে শুরু করে কাটলাম, ধরুন অনটা বাকি, তাহলে অফ থেকে শুরু করে যদি আমরা কাটি, তাহলে এই অফ থেকে শুরু করে যদি আমরা কাটি, তাহলে অন কি হয়ে যাবে? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার অনুযায়ী ভার্ব বসবে, অর্থাৎ এইখানে সিঙ্গুলার অনুযায়ী ভার্ব কোনটা হবে? গেটস। তাহলে এখানে রাইট আনসার কিন্তু গেটস, গেট হবে না, কিন্তু গেট হবে না। বুঝতে পারছেন? আমরা এই ওয়ার্ডগুলো থেকে আমরা কি করব? কেটে দেব। এই ওয়ার্ডগুলো থেকে আমরা কেটে দেব, অর্থাৎ এই প্রিপোজিশন অফের পর থেকে কাইটা দিলে নাইদার, আইদার, অন, ইচ, এনি এগুলা কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে ভার্বও কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, তাহলে দেখুন আপনি আরো একটু বুঝতে পারবেন। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি যে ইচ মেম্বার, আমি বললাম ইচ মেম্বার, ইচ member of the large family, each member of the large family। এখন এইখানে আমরা হ্যাভ দিব নাকি হ্যাজ দিব? হ্যাভ দিব নাকি হ্যাজ দিব নাকি ইজ দিব? তিনটার মাঝখানে কোনটা দিব? হিজ অন সেট অফ প্রায়োরিটিস। আচ্ছা, এখন বলুন এইখানে ইজ দিব নাকি হ্যাজ দিব নাকি হ্যাভ দিব? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে অফ, এই যে ইচ অফ আছে, অফ থেকে আমরা কেটে দিলাম, এই যে বারবার আগ পর্যন্ত কেটে দিছি, অফ থেকে বারবার আগ পর্যন্ত কেটে দেওয়ার পরে এখানে কি আছে? মেম্বার। তাহলে মেম্বার, ইচ মেম্বার, মেম্বারের পরে কি হবে? মেম্বারের পরে ইজ হবে না, কিন্তু মেম্বার হ্যাজ হবে। এখানে হ্যাভ তো হবেই না, কারণ কি? এটা সিঙ্গুলার হয়ে গেছে। সিঙ্গুলার হলে ইজ হবে, না হয় হ্যাজ হবে, কিন্তু ইজও হবে না। কেন হবে না? কারণ হচ্ছে মেম্বারের পরে কি হচ্ছে? মেম্বার হ্যাজ হিজ অন সেট অফ এটা, তাহলে এই মেম্বার হ্যাজ হচ্ছে। আচ্ছা, আমি আরেকটা প্রবলেম দিচ্ছি, এই যে এস ওয়েল এস দিয়ে দিচ্ছি এক্সাম্পলটা। যেমন দে এস ওয়েল এস হি। এখন বলুন এই জায়গায় ইজ হবে নাকি আর হবে? ইজ হবে নাকি আর হবে? এই যে ইনকারেক্ট। এখন বলুন এই জায়গায় ইজ হবে নাকি আর হবে? এখানে এটা দে এজ ওয়েল এস। দেখুন দে অনুযায়ী এইখানে নর্মালি আর হওয়ার কথা। আচ্ছা যাই হোক, আমরা ওইটা নিব না, আমরা ওই নিয়ম নিব না, আমরা দেখবো যে এজ ওয়েল এস এরপর থেকে। আচ্ছা, এইখানে দুইটা বিষয় দেখুন, এইখানে হি আছে, হি অনুযায়ী ইজ হওয়ার কথা, এটা তো হি অনুযায়ী ইজ হওয়ার কথা, আবার দে অনুযায়ী আর হওয়ার কথা। এখন আমরা কি করব? এই যে ওয়ার্ডগুলা পাইলে, এই ওয়ার্ড থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কেটে দেব। এই ওয়ার্ড থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কেটে দেব। তার মানে এদের পূর্বে যে সাবজেক্ট ছিল, এদের পূর্বে যে সাবজেক্ট আছে, এই সাবজেক্ট অনুযায়ী কি হবে? ভার্বটা হবে। তাহলে এটা দে আছে, দের পরে ইজ হবে নাকি আর হবে? দের পরে অবশ্যই আর হবে, তাহলে এখানে ভার্ব আর হবে, ইজ হবে না। নরমালি হি এর সাথে আছে, অনেকে দেখে কিন্তু এটা দাগাই ফেলতে পারে, হি এর পরে কি হয়? ইজ হয়, এই ভাইবা এটা বলতে পারে, কিন্তু হি এর পরে ইজ হবে না। এই জায়গায় হি এর পরে কি হবে? আর হবে। হি আর ইনোসেন্ট, তাহলে হি এর পরে আর হয় না। নরমালি তো এইভাবে আমরা চিন্তা করতে পারি, কিন্তু এখানে অ্যাজ ওয়েল এস থাকার কারণে প্রথম সাবজেক্ট অনুযায়ী এই ভার্বটা বসবে। আমরা ক্লিয়ার এই জায়গা পর্যন্ত? আমাদের কঠিন রুলগুলা প্রায় শেষ, এরপরের রুলসগুলা কিন্তু যথেষ্ট পরিমাণ সহজ হবে। আচ্ছা, আমরা এরপরের যে রুলসটা আছে 4 নাম্বার রুলস, এটা নিয়ে পড়ি, আরেকটু পড়ি এটা নিয়ে। এই 4 নাম্বার রুলস, এই যে ইচ, এভরি, নাইদার, অর, এই যে এটা নিয়ে আরেকটু বিস্তারিত পড়ি। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ রুলস 4 নাম্বার রুলসটা, অর্থাৎ আপনি রুলস 4, অর্থাৎ রুল এটা
4। আমি বলবো এই 4 নাম্বার রুলসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি এটা একটু কষ্ট করে হলেও মুখস্থ করবেন। যেমন প্রথমে এই কয়টা ওয়ার্ড, আইদার, এটা অলরেডি আগেরটাতেই ছিল, আইদার, নাইদার, NEITHER, নাইদার। তারপরে ইচ, এনি, অন। এদের পরে কি হবে, সর্বদাই অফ থাকলে এদের পরে অফ। এইগুলো কয়টা, এই হচ্ছে টোটাল আপনার এখানে 5টা, এই 5টা। এছাড়াও আরো কয়েকটা দেখতে হবে, এখন আরো কয়েকটা দেখব। এই আরো কয়েকটা কি কি আছে, এভরি ওয়ান, 1 নাম্বার কথা এভরি ওয়ান। তারপরে এভরি ওয়ান, এভরিবডি, এভরি ওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, নো ওয়ান, নো বডি। তারপরে হচ্ছে এনি ওয়ান, এনিবডি, এনি ওয়ান, এনিবডি। দেখুন এইখানে জাস্ট আপনার সহজেই মনে রাখতে পারবেন। এর আগেরটাতে আমরা কয়টা মনে রাখছি, আইদার, নাইদার, ইচ, এনি, অন, এই 5টা আগেরটাতেই মনে রাখছিলাম। এখন নতুন করে এভরি ওয়ান, এভরিবডি, এনি ওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি। এরপরে খুবই গুরুত্ব দিয়ে একটু মনে রাখবেন মেনি, শুধু মেনি না, মেনির পরে এ বা এম থাকবে, শুধু মেনি হইলে কিন্তু অন্য কিছু হয়ে যাবে। মেনির পরে এ বা এম থাকবে, মেনির পরে এ বা এম থাকলে আমরা সিঙ্গুলার দিব। মেনি যদি থাকে শুধু মেনি, তাহলে তখন কিন্তু প্লুরাল হয়ে যাবে। তাহলে মেনির পরে আরেকটা আমরা শিখবো পেয়ার অফ। এই কয়টা ওয়ার্ডের পরে সর্বদাই কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে। এই ওয়ার্ডগুলোর পরে কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে, কারণ এরাই কি সিঙ্গুলার, এরাই হচ্ছে সিঙ্গুলার। তাহলে এই কয়টার পর কি হবে, ভার্বগুলা সিঙ্গুলার হবে। কিন্তু আরেকটা কথা আছে, নোট নিয়ে নেন। আরেকটা কথা আছে, নোটে একটু মনে রাখবেন, শুধু মেনি অর্থাৎ শুধু সাম বা ফিউ হইতে পারে, ফিউ হইতে পারে, সেভারেল, এরা কিন্তু প্লুরাল, এরা কিন্তু আবার প্লুরাল। এরা এই ওয়ার্ডগুলো আপনাকে আবার একটু এদের সাথে মিলাই মনে রাখতে হবে, এরা কি হয়ে যায়, প্লুরাল। তাহলে এরা যেহেতু প্লুরাল, তাহলে ভার্বও কি হবে, ভার্বও হবে এই ক্ষেত্রে প্লুরাল। তাহলে এদের ক্ষেত্রে ভার্ব কি, এদের ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হবে। যেহেতু এরা সিঙ্গুলার, তাহলে ভার্ব এদের ক্ষেত্রে কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে আমি কয়েকটা উদাহরণ লিখি, এক্সাম্পলগুলো আপনি একটু দেখার চেষ্টা করেন, তাহলে আপনারা দেখবেন খুবই সহজেই মনে থাকতেছে। আমি বললাম মেনি এ ম্যান, এইখানে হ্যাজ দিব বা অন্য কিছু দিতে পারি, মেনি এ ম্যান, মেনি হ্যাজ বা হ্যাভ দিলাম, দুটো থেকে একটা হবে। তারপরে দেখুন এই মেনি এ ম্যানের পরে যা আছে বাকি এক্সটেনশন। এখন কথা হচ্ছে এই মেনির পরে আমরা কি বসাবো, এই মেনি এ আছে না, তাহলে এখানে হ্যাজ দিব। মেনি এ যেহেতু আছে এখানে হ্যাজ দিব। আর যদি এইখানে মেনি যদি থাকতো, শুধু মেনি ম্যান, তাহলে আমরা এখানে হ্যাভ দিতাম, তখন কিন্তু আর হ্যাজ হইতো না, তখন কি হইতো, হ্যাভ হইতো। বুঝছেন? তাহলে আমরা এই দুইটা জিনিস একটু বুঝলাম। এখন দেখুন আমরা এভরিবডির ক্ষেত্রে তাহলে কি হবে, হ্যাজ হবে। আমরা যদি উদাহরণ লিখি, এভরিবডি, এটা জাস্ট একটু মুখস্থ পার্ট, এরপর থেকে আর এত বেশি মুখস্থ করতে হবে না। এভরিবডি আর দিব নাকি হ্যাজ দিব, গন দেয়ার, বলুন তো এভরিবডি আর দিব নাকি হ্যাজ দিব? এভরিবডি যেহেতু আছে সিঙ্গুলার দিতে হবে। সিঙ্গুলার কোনটা, এই যে হ্যাজ, মানে এই যে এস আছে মানে কি সিঙ্গুলার, এখানে এস আছে মানে সিঙ্গুলার, এটাই সিঙ্গুলার। এখানে এস আছে, এসই হচ্ছে কি
সিঙ্গুলার। তাহলে আমরা এটুকু বুঝলাম। এখন খুবই 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 গুরুত্বপূর্ণ, এই রুলসের সাথে একটু আপনি মানে কম্বাইন করে একটা নোট লিখে নেন, আর একটা নোট লিখে নেন। এই রুলসের ক্ষেত্রেই অন অফ থাকলে আর দা অনলি অন অফ থাকলে শুধু এইখানে আছে কি অন অফ, এইখানে আছে শুধু অন অফ। আবার আরেকটা কথা আছে দা অনলি, অনলি অন অফ, অন অফ, এই দুইটা কথা। দা অন অফ এর ক্ষেত্রে কি হবে, আর এইখানে হচ্ছে অনলি দা অন অফ এর ক্ষেত্রে কি হবে। দুইটা জায়গাতেই হো বা দ্যাট থাকবে, এইখানে হো বা দ্যাট থাকবে, এইখানেও কি থাকবে হো বা দ্যাট থাকবে। এই হো বা দ্যাটের পর এখন আমরা কি বসাবো, যদি এইখানে শুধু অন অফ থাকে আর হো বা দ্যাট থাকে, হো বা দ্যাট, এইখানেও তো হো বা দ্যাট থাকবে। দেখুন এইগুলাতে কিন্তু কোনো দ্যাট ছিল না, হো ছিল না, এই দুইটার ক্ষেত্রে আবার চলে আসলো হো বা দ্যাট আছে। এখন আমরা কি বসাবো, হো বা দ্যাট থাকলে, হো বা দ্যাট থাকলে যখন এখানে শুধু দা অনলি আছে, দা অনলি তখন সিঙ্গুলার, দা অনলি তখন কি হবে বার সিঙ্গুলার, বার সিঙ্গুলার, দা অনলি সিঙ্গুলার। তাহলে এটাতে যেহেতু দা অনলি নাই, অন অফ, অন অফ এর ক্ষেত্রে অন অফ এর পরে আমরা জানি কি, অন অফ এর পরে আমরা জানি বার সিঙ্গুলার হয়, কিন্তু এখানে অন অফ এর পরে আবার হো বা দ্যাট আছে, এইটা একটু কষ্ট করে মনে রাখতে হচ্ছে। 3 স্টার দিয়ে মনে রাখেন এই জায়গায় অন অফ এর পরে হো বা দ্যাট আছে, তাইলে আপনাকে এখানে বার দিতে হবে কি প্লোরাল দিতে হবে। অন অফ এর পরে এখানে আছে, ধরুন আমরা একটা বাক্য লিখি, একটা এক্সাম্পল লিখি, তাহলে আরেকটু ক্লিয়ার হতে পারবেন। হি ইজ, হি ইজ অন অফ দা বয়েস, হো, হো, এইখানে এখন হ্যাভ দিব নাকি হ্যাজ দিব, একটু কমেন্ট করেন তো, এখানে হো হ্যাভ দিব নাকি হ্যাজ দিব। তারপরে এখানে কি দিলাম, রিটেন, রিটেন দ্যাট দা, রিটেন দা লেটার, আচ্ছা রিটেন দা লেটার দিয়ে দিলাম। ওকে, এখন বলুন এই হি ইজ এরপরে কি আছে, হি ইজ এর পরে এই যে অন অফ আছে, অন অফ দেখে আমরা বুঝে ফেলতেছিলাম যে অন অফ থাকলে কি হয় বার সিঙ্গুলার হয়, তাহলে এর যুক্ত বার দিতে হবে, তাহলে হ্যাজ দিতে হবে, অন অফ এর পরে হ্যাজ দিতে হবে। কিন্তু না, এই জায়গায় আবার একটা ঝামেলা হয়ে গেছে, এই জায়গায় হো বা দ্যাট আছে, অন অফ এর পরে হ্যাজ হইতো, এটা হইতো যদি এই হোটা না থাকতো, এখানে দ্যাট না থাকতো, বাট এখানে হো বা দ্যাট থাকার কারণে আর এটা হবে না, এখন কি হয়ে যাবে হ্যাভ হয়ে যাবে, হ্যাভ হয়ে যাবে। বুঝছেন, একটু কষ্ট করে এই জিনিসগুলো মনে রাখেন, দেখবেন অনেক জায়গায় আপনি হেল্প পাচ্ছেন, অনেক জায়গায় হেল্প পাচ্ছেন। তাহলে দা অনলি থাকলে সেটা হো বা থাকুক তখন, আর অন অফ থাকলে কি হবে, সামনে যদি দা অনলি থাকে তাহলে সেই হ্যাজ হইতো, এইখানে যদি হি ইজ দা অনলি অন অফ দা বয়েস এইটা থাকতো, তাহলে তখন আবার কি হইতো হ্যাজ হইতো। আশা করি বুঝতে পেরেছেন, ঝামেলা থাকার কথা না। আচ্ছা, এখন আমাদের এই যে ক্যারাবেরা রুলস এর মধ্যে 5 নাম্বার রুলসটাই শেষ ক্যারাবেরা, এরপরের রুলস গুলো আপনার কাছে ইজি লাগবে আশা করি। এই 5 নাম্বার পর্যন্ত একটু ঝামেলা ছিল, আমরা এখন সেই 5 নাম্বার রুলসটা দেখি, অর্থাৎ রুল 05। 5 নাম্বার রুলসে আমরা আবার সেই নান, অর্থাৎ এই নানের ব্যাপারটাতে চলে গেলাম। নান, পরে হচ্ছে নান, নো, নো বা এ লট অফ, এ লট অফ, এই তিনটা, এই নান, নো, এ লট অফ, এই তিনটার ক্ষেত্রে আমরা এখন কি করতে পারি, নান, নো, এ লট অফ, এই তিনটার ক্ষেত্রে এখন আমরা কি করতে পারি, সেটা হচ্ছে আমাদের 5 নাম্বার রুলস। আচ্ছা, এখন দেখুন এই ক্ষেত্রে নানেরটা হচ্ছে ব্যতিক্রম, নানেরটা হচ্ছে ব্যতিক্রম। নানের ক্ষেত্রে, নানের ক্ষেত্রে নান থাকুক আর নান অফ থাকুক, যাই থাকুক, নান থাকুক আর নান অফ থাকুক, চোখ বন্ধ করে এরপরে বার সিঙ্গুলার আছে নাকি প্লুরাল, মানে সাবজেক্ট অর্থাৎ নাউন বা প্রোনাউনটা যে থাকবে, এই নাউন বা প্রোনাউনটা সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে দেখার দরকারই নাই। আপনি দুইটাই হতে পারে, এখানে দুইটাই হতে পারে, এই জন্য এর মধ্যে পারফেক্ট কোনটা আপনি বেছে নেবেন কোনটা, এরপরে আপনি বেছে নেবেন ভার্ব সিঙ্গুলার, আর আপনার কোনো চিন্তা করা দরকার নাই, ভার্ব সিঙ্গুলার, এটা নিয়ে আর কোনো চিন্তা করার দরকার নাই,
ভার্ব সিঙ্গুলার, সিঙ্গুলার। তাহলে আপনার একদম চোখ বন্ধ করে নাউন প্রোনাউন কি আছে, সিঙ্গুলার নাকি প্লুরাল দেখারই দরকার নাই। নান এবং নান অফ থাকলে ডিরেক্টলি চোখ বন্ধ করে আপনি দিয়ে দিবেন কি ভার্ব সিঙ্গুলার, চোখ বন্ধ করে দিয়ে দিবেন ভার্ব সিঙ্গুলার। কিন্তু এ লট অফ আর নো, এই দুইটার ক্ষেত্রে আপনি এরকম করতে পারবেন না। দেখুন, নো বা এ লট অফ, এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই নো বা এ লট অফ, এদের পরে আমাকে ভার্ব দেখতে হবে, এদের পরে আমাকে ভার্ব দেখতে হবে, এদের পরে আমাকে ভার্ব দেখতে হবে, অর্থাৎ এই এদের পরে আমাকে সাবজেক্টটা দেখতে হবে, অর্থাৎ নাউন বা প্রোনাউনটা দেখতে হবে। অর্থাৎ এইখানে নাউন বা প্রোনাউনই তো সাবজেক্ট, এই নাউন বা প্রোনাউন, এদের পরে নাউন বা প্রোনাউনটা যদি, অর্থাৎ এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার, এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার। এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলেই ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। ওই যে আমাদের প্রথম নিয়মটা আছে না, ওই প্রথম নিয়মে চলে গেলাম। আর এই নো বা এ লট অফ এর পরে, এই এ লট অফ এর পরে যদি সাবটা প্লুরাল হয়ে যায়, প্লুরাল, তাহলে ভার্বটাও কি হয়ে যাবে, ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। আমরা ক্লিয়ার? তিনটা উদাহরণে চলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। তিনটা উদাহরণ চলে যায়। আর আরেকটা কথা আপনাকে আরেকটু সহজ করে বলে দেই, সিঙ্গুলার ভার্ব কোনগুলা আর প্লুরাল ভার্ব কোনগুলা, এই ক্ষেত্রে আপনি চিনবেন কিভাবে এইটাও একটু বলে দেই। যখনই কোনো কিছু গণনা করা যাবে সেটাই প্লুরাল ভার্ব হবে, আর যেটা গণনা করা যায় না সেটাই সিঙ্গুলার। আপনি কোথাও যদি আনকাউন্টেবল পান, আনকাউন্টেবল, আনকাউন্টেবল অর্থাৎ আমি গণনা করা যায় না, অর্থাৎ এই আনকাউন্টেবল নাউন বা প্রোনাউন যেটাই থাকুক, নাউন বা প্রোনাউন, আনকাউন্টেবল নাউন বা প্রোনাউন যাই থাকুক, এটা কি হয়ে যাবে, এটা ভাইয়া সিঙ্গুলার হয়ে যাবে, এটা সিঙ্গুলার সাবজেক্ট হয়ে যাবে, সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট হয়ে যাবে। তাহলে আপনি যদি আনকাউন্টেবল, যেগুলাকে গণনা করা যায় না, সেই রকম যদি কিছু পান, যেমন চাল গণনা করা যায় না, পানি গণনা করা যায় না, যেমন কোনো নিউজ, নিউজ কি গণনা করে কোলাইতে পারবেন, হাজার হাজার নিউজ হচ্ছে, গণনা করা যায় না, এরকম যদি যেগুলাকে গণনা করা যায় না, হ্যাঁ, এগুলা হবে কি, এগুলা হবে আপনার হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন যেহেতু, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বও কি হয়ে যাবে, ভার্বও সিঙ্গুলার হয়ে যাবে, ভার্ব সিঙ্গুলার। তাহলে আনকাউন্টেবল নাউনের পরে কি হয়, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। তাহলে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট প্লুরাল, ভার্বও কি হবে, প্লুরাল হবে, সাবজেক্ট প্লুরাল, ভার্বও কি হবে, প্লুরাল হবে। ওকে, বুঝছেন এইটুকু? তাহলে আমরা যদি এক্সাম্পল নেই, এক্সাম্পলের ক্ষেত্রে আপনাকে আমি দিচ্ছি এক্সাম্পল। দেখুন, আমি প্রথমে দুইটা এক্সাম্পল নিচ্ছি, যে এ লট অফ নিউজ, এ লট অফ নিউজ। এখন বলুন, এই জায়গায় আমরা এ লট অফ নিউজ ইজ দোজ পেপারস, এইখানে ইজ নাকি আর ব্যবহার করব, এখানে ইজ নাকি আর ব্যবহার করব, আনরিলায়েবল। তাহলে বলুন, এইখানে আমরা ইজ ব্যবহার করব না আর ব্যবহার করব? আচ্ছা, প্রথম কথা, এ লট অফ এর পরে, এ লট অফ এর পরে ভার্বটা, সাবজেক্টটা কি আছে, নিউজ। এ লট অফ এর পরে সাবজেক্ট কি আছে, নিউজ আছে। অর্থাৎ এই নিউজ কি আনকাউন্টেবল নাকি কাউন্টেবল, নিউজ, নিউজ গণনা করে শেষ করা যাবে না, আনকাউন্টেবল। এইখানে এস দেখে আবার বুঝছেন না যে এটা প্লুরাল, এটা হচ্ছে কি আনকাউন্টেবল, এটা কিন্তু গণনা করে শেষ করা যাবে না, নিউজ। তাহলে আনকাউন্টেবল, যেহেতু আনকাউন্টেবল হলে কি হবে, সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হলে কি হবে, ইজ হবে, ইজ সিঙ্গুলার। এই যে ভার্ব এস, এস আছে, তাহলে যেই ভার্বগুলোতে এস আছে ওইগুলো বসাবে, এখানে কিন্তু আর হবে না, আর হবে না। তাহলে আমরা যদি এরকম আরেকটা জিনিস নেই, যেমন হচ্ছে দেয়ার, দেয়ার ইজ বা আর,
দেয়ার ইজ বা আর এ লট অফ পিপল, পিপল এটা কিন্তু এই জায়গাতেও ড্যাশ দিতে পারতো, একই কথা হইতো। তাহলে হিয়ার, হিয়ার ওয়েটিং, ওয়েটিং। এখন বলুন এই জায়গায় কি দিব, ইজ নাকি আর দিব? দেয়ার দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে যে এ লট অফ, এ লট অফ এর পরে কি আছে? পিপল আছে। পিপল কি গণনা করা যায় নাকি গণনা করা যায় না? মানুষজন গণনা করা যায়, মানুষজন গণনা করতে পারবেন। একটা সবাই কয়টা মানুষ আছে গণনা করতে পারবেন, এখানে তো ফিক্সড। এটা তো আর নিউজের মতন না যে নতুন নতুন নিউজ তৈরি হইতে থাকবে, এখন একটা নিউজ হইলে একটু পরে আরেকটা নিউজ হয়ে যাবে, এমন তো না। মানুষ তো আর এমন না, মানুষ যা আছে তাই থাকবে। হ্যাঁ, আর নতুন মানুষ হইতে গেলে একটা সময় সাপেক্ষ ব্যাপার, ওইটা আবার একটা গণনাতে ধরা যাবে, এটা ফিক্সড। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে এটাতে কি হবে? আর হবে, এটা ইজ হবে না, এটাতে আর হবে। ওকে, বুঝাতে পেরেছি? তাহলে আমি যদি নান বা নো অব্দ ব্যবহার করি, নান, নান হ্যাজ কাম, এইখানে ডিরেক্টলি আমি লিখে ফেললাম নান হ্যাজ হবে, হ্যাজ। তাহলে নো, নো ম্যান, এখন ওয়াজ দিব নাকি ওয়ার দিব? ওয়াজ দিব নাকি ওয়ার দিব? দেখুন তো এখানে একজন মানুষ না, একজন মানুষ নাকি অনেকগুলা মানুষ? এখানে বলুন, এই যে এম এ এন, এই এম এ এন দিয়ে একজন মানুষ বোঝাচ্ছে, তাইলে এই জায়গায় কি হবে? ওয়াজ হবে, ওয়াজ হবে, ওয়ার হবে না। তাহলে দা নো ম্যান দেয়ার। তাহলে আমি যদি এখানে নো ম্যান এম ই এন দিতাম, ম্যান, ওয়াজ আর ওয়ার এর মাঝখানে কোনটা বলতেন? এখন এই দুইটার মাঝখানে এইখানে এম ই এন আছে, এম ই এন। তাহলে এখানে ওয়াজ হবে না, এখানে অনেকগুলা মানুষ বোঝাচ্ছে, প্লুরাল, তাহলে এটা ওয়ার হবে। বুঝতে পারছেন এখন? এই জায়গাটা, এই 5 নাম্বার রুলস পর্যন্তই ঝামেলার একটা রুলস ছিল, আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের এইখানে আর কোনো সমস্যা নাই, এখন থেকে আমরা সহজভাবে বাকিগুলা মনে রাখতে পারবো। আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সাবজেক্ট কাউন্টেবল হলে, সাবজেক্ট কাউন্টেবল হলে এটা প্লুরাল, আর আনকাউন্টেবল হলে এটা সিঙ্গুলার। আমরা এটা জানি, এখন এটা দিয়ে আমরা অনেক কলার টাইপ শেষ করে ফেলবো। এখন হচ্ছে রুলস আমরা কত পড়বো? 6, রুলস 06। তাহলে আমরা জানি রুলস 06 এই আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন যাই থাকুক না কেন এটা কি হবে? এটা সিঙ্গুলার হবে, সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব হবে। হ্যাঁ, এটা সিঙ্গুলার ভার্ব নেবে, কারণ কি এই সাবজেক্টটা কি? সিঙ্গুলার সাবজেক্ট। এই সাবজেক্টটা কি? সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে আমরা এইটা দিয়ে কিছু জিনিস আমরা সলভ করব। এটা দিয়ে এই জায়গায় আপনি একটু মনে রাখবেন যে পার্সেন্টেজ বা ফ্র্যাকশন যাই থাকুক, ফ্র্যাকশন, ফ্র্যাকশন, ফ্র্যাকশন অফ বা পার্সেন্টেজ অফ, পার্সেন্টেজ অফ, এই রিলেটেড যাই থাকুক, যদি এই রিলেটেড যাই থাকুক, যদি সাবজেক্ট আনকাউন্টেবল হয় তাহলে ভার্ব সিঙ্গুলার। তাহলে আনকাউন্টেবল কে ইউএন দ্বারা প্রকাশ করলাম, আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল হলে কি হবে? ভার্ব সিঙ্গুলার। আনকাউন্টেবল হলে ভার্ব সিঙ্গুলার। আনকাউন্টেবলকে এখন ইউএন দ্বারা প্রকাশ করলাম, এই যে আনকাউন্টেবল। যদি পার্সেন্টেজ অফ বা ফ্র্যাকশন অফ এর পরে ইউএন থাকে, আনকাউন্টেবল, আনকাউন্টেবল সাবজেক্ট থাকে, তাহলে ভার্ব চোখ বন্ধ করে কি দিয়ে দিব আমরা? সিঙ্গুলার দিয়ে দিব। আর যদি কাউন্টেবল থাকে, কাউন্টেবল যেগুলাকে গণনা করা যাবে, যদি কাউন্টেবল থাকে তাহলে আমরা কি করব? কাউন্টেবল, কাউন্টেবল থাকলে আমরা কি করব? ভার্ব প্লুরাল দিয়ে দেব, ভার্ব প্লুরাল।
ভার্ব দিয়ে দিব কি প্লুরাল। ক্লিয়ার এই জায়গাটাতে? তাহলে আমরা দুই একটা উদাহরণ নেই, দুই একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। এখন আর রুলসগুলো একদম সহজ হবে। ফ্র্যাকশন বা পার্সেন্টেজের পর যদি আনকাউন্টেবল থাকে তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। কাউন্টেবল থাকলে কি হবে? ভার্ব প্লুরাল হবে। জাস্ট সিম্পল একটা কথা। সবাই ক্লিয়ার নাকি? সিম্পল একটা কথা। আচ্ছা, আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি একটু কমেন্ট করবেন এটা, বুঝছেন? এটা কমেন্ট করবেন যে এটার ক্ষেত্রে হ্যাজ হবে নাকি আর হবে। আচ্ছা, ইজ হবে নাকি আর হবে, এটা একটু কমেন্ট করবেন। এক্সাম্পল আমি লিখতেছি, 2/3, 2/3, SIRBS, 2/3 of the people ইজ হবে নাকি আর হবে বলুন তো? ইলিটারেট হিয়ার, ইলিটারেট হিয়ার, 2/3 of the people ইজ নাকি আর ইলিটারেট হিয়ার, একটু কমেন্ট করেন তো এটা কি হবে। 2/3 people, 2/3 of the people, এটা দেখুন ফ্র্যাকশন, এটা হচ্ছে 2/3 মানে কি 2/3 এটা হচ্ছে একটা ফ্র্যাকশন। এই ফ্র্যাকশনের পরে রাইট, সবাই এটা আনসার করতেছেন। এটা এটার পরে আমরা কি দিব? আর দিব নাকি ইজ দিব? সবাই রাইট আনসার করতেছেন, এটা হচ্ছে আর, এটা আর দিব, এটা ইজ দিব না। কেন? কারণ হচ্ছে যে পিপল গণনা করা যায়। পিপল কি কাউন্টেবল? পিপল কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? পিপল আমরা কি করতে পারতেছি? কাউন্টেবল, গণনা করতে পারতেছি। যেহেতু গণনা করা যায় প্লুরাল, তাহলে এটা কি ভার্ব প্লুরাল হয়ে যাবে। গুড। আচ্ছা, এখন আমরা আরেকটা পার্সেন্টেজ দেখি। পার্সেন্টেজের ক্ষেত্রে দেখুন 50% 50% of the land is cultivated। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে আমরা, আচ্ছা আমি তো এখানে ইজি দিয়ে ফেললাম, এইটা হচ্ছে এই যে এই জায়গায় অপশনটা থাকবে ইজ বা আর, তাহলে এটা কি হবে? ইজ হবে। কেন ইজ হবে? এই যে এইখানে আমরা যখন 50% নিচ্ছি, এরপরে আমরা দেখবো এই যে 50% অফ, এরপরে দেখবো দা ল্যান্ড। এই যে দা ল্যান্ড কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? এটা কাউন্টেবল না, আনকাউন্টেবল। জমি কি গণনা করা যাবে না? গণনা করা যাবে না, তাই এই জায়গায় কি হবে? ইজ হবে। রাইট, ওকে। এটাই হচ্ছে আমাদের 6 নাম্বার রুলস। তাহলে আমরা 7 নাম্বার রুলসটা পড়বো। 7 নাম্বার রুলস একদমই সহজ, এটা তেমন বেশি একটা ইম্পর্টেন্ট না, তারপর আমরা কোনোটা স্কিপ করব না। এখন আমরা এই রুলসটা যেটা পড়বো এটা তেমন বেশি একটা ইম্পর্টেন্ট না, তারপরেও আমরা এটা পড়ে নেব। তার কারণ হচ্ছে চাকরি পরীক্ষা আসলে কই থেকে প্রশ্ন করে বা অ্যাডমিশনে কই থেকে প্রশ্ন করে আমরা তো সঠিক জানি না, তো এই জন্য আমাদের সবই পড়তে হবে। আচ্ছা, এইখানে আপনি কয়েকটা জিনিস মনে রাখবেন। 1 নাম্বার কথা হচ্ছে দা নাম্বার অফ। এই দা নাম্বার অফ এর পরে সিঙ্গুলার বা প্লুরাল যাই থাকুক, এরপরে এস বা পি, সিঙ্গুলার বা প্লুরাল যাই থাকুক, আপনার ভার্ব দিতে হবে কি? সিঙ্গুলার। কেন সিঙ্গুলার দিতে হবে? এই যে দা দিয়ে কি করা হচ্ছে? আর্টিকেল দিয়া, ডিটারমিনার দিয়ে কি করে দেওয়া হচ্ছে? ফিক্সড করে দেওয়া হচ্ছে, একজনকে বলা হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। আমরা জানি দা নির্দিষ্ট আর্টিকেলের পূর্বে বসে, অর্থাৎ এইটা দিয়ে কি করে দেওয়া হচ্ছে? ফিক্সড করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এটাতে সিঙ্গুলার প্লুরাল ভার্ব যাই থাকুক কি হবে? মানে সাবজেক্ট যাই থাকুক, সিঙ্গুলার বা প্লুরাল যেটাই হোক না কেন, ভার্ব কিন্তু সিঙ্গুলারই হবে। এটার ক্ষেত্রে ভার্ব 100% সিঙ্গুলারই হবে, এটা আর আপনার কোনো কনফিউজড নাই। বাকিগুলার ক্ষেত্রে নরমালি প্লুরাল হয়। যেমন এই যে এইখানে দানা থেকে যদি এ নাম্বার অফ থাকতো, এ নাম্বার অফ, তাহলে এখানে নরমালি প্লুরাল হইতো, প্লুরাল। তবে এটা একটু এভাবে মনে রাখবেন, এখানে যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, ভার্ব সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব
প্লুরাল হবে। এটা প্লুরালই থাকে, প্লুরালই দিব। তাহলে এরকম আরো দুইটা ওয়ার্ড আমরা একটু মনে রাখি। মোর, মোর দেন অন, মোর দেন অন, মোর দেন অন। এটা আপনি প্যারা নিয়েন না, এটা আপনি মুখস্থ করে ফেলতে পারবেন। আমি যখন নোটটা দিয়ে দিব না, তখন জাস্ট একটু চোখ বুলাবেন, তাহলেই মুখস্থ হয়ে যাবে। প্রথম প্রথম শুনলে একটু মনে হতে পারে আওলা জাওলা, এত কিছু কিভাবে মনে রাখবো, কিন্তু দুই একবার আপনি রিভিশন দিলে বা আমার ভিডিওটা যদি পরবর্তীতে আবার দেখেন, দেখবেন আপনার আর এটা নিয়ে কোনো সমস্যা থাকতেছে না। আপনি নোটটা মিলাবেন, ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দেখবেন, স্পিড বাড়ানোর দেখুন অপশন রয়েছে, তখন দেখবেন আপনার কাছে একদম ইজি মনে হচ্ছে। আচ্ছা, মোর দেন অন, মোর দেন অন এরপরে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার। মোর দেন এর অনের পরে সাবজেক্ট যদি প্লোরাল হয় তাহলে ভার্ব কি হবে? প্লোরাল হবে। মোর দেন অন, এরপরে সাবজেক্ট যদি প্লোরাল হয় তাহলে ভার্বও কি হবে? প্লোরাল হবে। বোথ, বোথ, বোথের ক্ষেত্রে বোথের পরে নরমালি সবসময় প্লোরালই হয়, বুঝছেন? সাবজেক্টটা প্লোরালই হয় বা দুইটা সাবজেক্ট থাকে। যেমন বোথের, এই বোথের পরে দেখবেন দুইটা সাবজেক্ট থাকবে, এইখানে একটা সাবজেক্ট থাকবে, তারপরে এন দিয়ে আরেকটা সাবজেক্ট থাকবে, অর্থাৎ বোথের পরে দুইটা সাবজেক্ট থাকবে বা প্লোরাল থাকবে। যেটাই থাকুক এই ক্ষেত্রে আমরা প্লোরাল করে দেব। তাহলে প্রথমটার ক্ষেত্রে দা থাকার কারণে এটা স্বভাবতই সিঙ্গুলার হয়ে যাচ্ছে, আর বোথের ক্ষেত্রে বোথ, বোথের ক্ষেত্রে স্বভাবতই কি হয়ে যাচ্ছে? প্লুরাল হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি বোথ দিয়ে একটা উদাহরণ লিখি, যেমন বোথ গার্লস, বোথ গার্লস, এইখানে হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? একটু জানান তো, কি হবে? হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? দেখুন এইখানে হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? দেখুন গার্লস আমার দেখার বিষয় না, গার্লস আমার দেখার বিষয় না, আমার দেখতে হবে বোথ। বোথ আছে, বোথ আছে, বোথ থাকার কারণে প্লোরাল হবে। প্লোরাল মানে কি? সিঙ্গুলার না, এস বাই এস থাকবে না, অর্থাৎ এখানে এস বাই এস নাই, তার মানে এটা, এটা হ্যাভ, হ্যাভ আনসার, হ্যাভ আনসার। তাহলে আমি যদি এরকম আরেকটা উদাহরণ লিখি, দা নাম্বার অফ, দা নাম্বার অফ ক্যান্ডিডেটস, দা নাম্বার অফ ক্যান্ডিডেটস। এখন আমরা এখানে ইজ দিব নাকি আর দিব? দা নাম্বার অফ ক্যান্ডিডেটস পাস এক্সাম বা ইনক্রিজিং কিছু একটা দিয়ে দিব। এখন ওইটা এক্সটেনশন নিয়ে কথা না, কথা হচ্ছে আমার এই বার্ব নিয়ে। বার্ব কি দিব? দা নাম্বার অফ ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট দেখার বিষয় না, এটা দেখার বিষয় না, আমাকে দেখতে হবে কি? দা নাম্বার অফ, দা থাকার কারণে সিঙ্গুলার, অর্থাৎ ইজ হবে, আর হবে না, আর হবে না, আর হবে না এটা। আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটাতে ক্লিয়ার, আমরা অলরেডি এই জায়গাগুলোতে ক্লিয়ার। তাহলে হচ্ছে আমরা আরো অন্য জায়গায় যেতে পারি। আমি আরেকটা উদাহরণ নিই এটার ক্ষেত্রে। বোথ, এই উদাহরণটা মনে হয় অনেকবার এসেছে। বোথ হারা অর রনি, বোথ হারা এন্ড রনি, রনি ওয়াজ হবে নাকি ওয়ার হবে? ওয়ার এ পার্টি, পার্টি টু দা প্লট। আচ্ছা, এখন এইটার ক্ষেত্রে কি হবে? এই যে বোথ আছে, বোথ, বোথ থাকলে প্লুরাল হয়, তাহলে এই যে ওয়াজ হবে না, ওয়ার হবে। ক্লিয়ার আমরা এই জায়গাটাতে? আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা 8 নাম্বার রুলসে চলে যাব। আমাদের রুলস নাম্বার 8, একদমই সহজ একটা রুলস, আবার অনেক জটিল বলা যেতে পারে। তো আমি এটাকে রুল লাল কালি দিয়ে দেখি। জিরান্ট এবং পার্টিসিপল। আচ্ছা যাই হোক, ইনফিনিটিভ, ইনফিনিটিভ বা জিরান্ট, জিরান্ট। আমি জিরান্ট এবং পার্টিসিপল নিয়ে অবশ্যই আলাদা একটা ক্লাস নিব, তারপর আমি এখানেও একটু এক্সপ্লেন করে দেব। জিরান্ট এবং পার্টিসিপল যদি সাবজেক্ট হয়, জিরান্ট এবং পার্টিসিপল যদি সাব হয়, তাহলে সাব হলে ভার্ব কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হবে। একটু আমি জিরান্ট এবং পার্টিসিপলটা একটু বলে দেই। প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্টটা বলতেছি। দেখুন, ভার্বের সাথে আইএনজি যোগ করলে জিরান্ট,
আবার এই ভার্বের সাথে আইএনজি যোগ করলে পার্টিসিপল, কিন্তু এটা যখন নাউনের মতন কাজ করবে অর্থাৎ সাবজেক্ট হিসাবে থাকবে, নাউন নাউন হিসাবে কাজ করবে তখনই জিরান্ট। নাউন হিসাবে কাজ করবে বা সাবজেক্ট হিসাবে কাজ করবে তখনই জিরান্ট। যখন নাউন হিসাবে কাজ করবে তখন জিরান্ট। ভার্বের সাথে আইএনজি নাউন হিসাবে কাজ করতেছে, সাবজেক্টে বসছে, তাহলে এটা জিরান্ট। আর যখন এটা এটা আপনার অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে তখন পার্টিসিপল, তখন পার্টিসিপল। বুঝছেন? যখন অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে তখন এটা পার্টিসিপল, আর যখন নাউন হিসাবে কাজ করবে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে সেটা ভার্ব থাকবে না, ভার্ব পরিবর্তন হয়ে অন্য কিছু হয়ে যাবে, সেটা হয় নাউন হয়ে যাবে না হয় অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই নাউনের মতন কাজ করলে জিরান্ট, আর মানে অ্যাডজেক্টিভের মতন কাজ করলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। এছাড়া পাস্ট পার্টিসিপল আছে, পারফেক্ট পার্টিসিপল আছে, সেগুলো নিয়ে আমরা আলাদা ক্লাস করব, সেটা নিয়ে এখন আর পড়া লাগবে না। তবে এই ইনফিনিটিভ বা জিরান্ট যদি সাবজেক্টে থাকে তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। আমরা একটা উদাহরণ যদি লিখি, টেলিং লাইস, লাইস ইজ বা আর কি হবে? একটু কমেন্ট করেন, দেখেন এটা আপনি পারেন কিনা দেখেন, একটু কমেন্ট করেন। গ্রেট সিন, সিন মানে হচ্ছে পাপ বা অপরাধ বা এরকম আর কি, পাপ। আচ্ছা, টেলিং লাইস এ গ্রেট সিন, মিথ্যা কথা বলা একটা বড় অপরাধ বা বড় পাপ। আচ্ছা, এখন এই ক্ষেত্রে এই যে এটা জিরান্টি কি হয়েছে? সাবজেক্ট হিসাবে বইছে। জিরান্ট সাবজেক্ট হিসাবে বইলে চোখ বন্ধ করে এটা কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। চোখ বন্ধ করে এটা সিঙ্গুলার হয়ে যাবে, এটা আর হবে না। আমরা এই জায়গাটাতে ক্লিয়ার? তাহলে এটা চোখ বন্ধ করে সিঙ্গুলার হয়ে যাবে, আর হবে না। আচ্ছা ঠিক আছে, না এটা আর হবে না, এটা যে কমেন্ট করেছেন আর হবে না, এটা হচ্ছে সিঙ্গুলার হয়ে যাবে। কারণ হচ্ছে আমরা এই যে এইখানে ইনফিনিটিভ বা জিরান্টের ক্ষেত্রে কি হয়ে যায়? ভার্ব সিঙ্গুলার হয়ে যায়। সিঙ্গুলার মানে কি? এই যে এস থাকবে, এস বাই এস থাকবে ভার্বের শেষে। এই যে সিঙ্গুলার মানে এস বাই এস থাকবে। আচ্ছা, এটা যে কমেন্ট করেছেন আপনাকে বলবো যে আপনি একটু ঠিক করে নেন, কারণ হচ্ছে এখানে ইজ হবে, আর হবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এইটুকু ক্লিয়ার। তাহলে আমরা রুলস 9-এ চলে যাই। রুলস 9, এখনো 9 গুলো সহজ হবে। রুল 9, দেখুন, কিছু কালেকটিভ নাউন আছে। কালেকটিভ নাউন মানে কি? কিছু কমন নাউন মিলেই কালেকটিভ নাউন হয়। এই কমন নাউন মিলে যে কালেকটিভ নাউন হয়, অর্থাৎ সাম অফ কমন নাউনই হচ্ছে কালেকটিভ নাউন। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে নাউন কোনটা কালেকটিভ কোনটা কমন চিনা একটু কষ্টকর। যেমন আমি যদি বলি যে স্টুডেন্ট ডিরেক্টলি নাউন মানে কোনটা, প্রপার নাউন নাকি কমন নাউন নাকি কালেকটিভ নাউন, ডিরেক্টলি এখানে বলা একটু কষ্ট হয়ে যাবে এটা কালেকটিভ নাকি হচ্ছে মানে কমন। তো এটা আমরা নর্মালি কমন ধরে নিচ্ছি, কারণ কিছু স্টুডেন্ট মিলে ক্লাস হবে। তাহলে দেখুন, এই যে যখন কিছু স্টুডেন্ট মিলে ক্লাস হচ্ছে, এই ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। আমরা নাউনের ক্ষেত্রে এগুলো পড়বো অবশ্যই। এই ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন, কারণ অনেকগুলা স্টুডেন্ট মিলেই তো একটা ক্লাস হয়। আবার অনেকগুলা ক্লাস মিলে কি হয়? একটা স্কুল হয়। যখন আমরা স্কুল পাচ্ছি তখন ক্লাস হয়ে যাচ্ছে কমন নাউন, আর স্কুল হয়ে যাচ্ছে কালেকটিভ নাউন। তাহলে কিছু কিছু ক্ষেত্রে ধরুন আমাদের এইখানে এইটা আছে, এখন হচ্ছে স্টুডেন্ট এবং ক্লাসের মধ্যে কে কালেকটিভ? ক্লাস কালেকটিভ। যখন এই দুইটা আছে, এই দুইটার মধ্যে কে কালেকটিভ? তখন হচ্ছে স্কুল কালেকটিভ, ক্লাস হচ্ছে কি? কমন নাউন হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমাদের পড়ার বিষয় এইটা না। আমাদের পড়ার বিষয় হচ্ছে এরকম কিছু ওয়ার্ড আছে ফিক্সড, যেমন পুলিশ, পর হচ্ছে পিপল, এই তিনটা মনে রাখবেন। পুলিশ, পিপল, ক্যাটল, এই তিনটাই পরীক্ষায় আসে। পুলিশ, পিপল, কেটল, এইগুলার কালেকটিভ নাউনের পরে ভার্ব কি হবে? প্লুরাল হবে। ভার্ব সর্বদাই কি হবে? প্লুরাল হবে। এগুলার পরে ভার্ব হবে কি? প্লুরাল। তাহলে আমরা যদি একটা উদাহরণ লিখি, দা পুলিশ
দ্য পুলিশ ওয়াজ হবে নাকি ওয়ার হবে? দ্য পুলিশ ওয়াজ হবে নাকি ওয়ার হবে? ইনফর্মড ইয়েস্টারডে, ইনফর্মড ইয়েস্টারডে। আচ্ছা যাক, এখন বলুন এটার পরে ওয়াজ হবে নাকি ওয়ার হবে? এদের পরে ভার্ব কি হবে? প্লুরাল হবে। পুলিশের পরে ভার্ব প্লুরাল হবে, তাহলে সিঙ্গুলার হবে না। সিঙ্গুলার মানে কি এস থাকবে না, তাহলে এটা হবে, এটা হবে। আচ্ছা, ঠিকভাবে আমরা যদি আরেকটা পড়ে ফেলি, রুলস 10, এইখানেই রুলস 10। রুলস 10টা কি? যদি আপনার ম্যাথমেটিক্স স্পেলিং থাকে, যেমন 5, 4 এগুলো স্পেলিং আকারে আছে, এই বানান আকারে আছে, তাহলে আপনার ভার্ব সিঙ্গুলার হবে। ম্যাথ যদি স্পেলিং আকারে থাকে, অর্থাৎ এই স্পেলিং টাইপের থাকে, তাহলে কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। যেমন আমি বললাম 5 and 5, এই যে বানান করে বলতেছি, আমি তো লেটার 5 লিখি নাই, এরকম 5 লিখছি না, আমি লিখছি কি 5 and 5, 5 and 5। তাহলে এখানে ইজ ব্যবহার করব নাকি আর ব্যবহার করব? 5 and 5 10, 5 and 5 10 হচ্ছে, এখানে ইজ ব্যবহার করব নাকি আর ব্যবহার করব? অনেকে ভাবতে পারে দুইটা সাবজেক্ট আছে 5 and 5, তার মানে এখানে মনে হয় আর হবে না, আর হবে না। কেন? আমরা এই যে এখানে পড়ছিলাম ম্যাথ স্পেলিং থাকলে কি হয়? ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে সিঙ্গুলার মানে কি? এস বাই ইএস থাকবে, যে এস আছে, ইস এর মধ্যে কি আছে? এস আছে, তাহলে ইজ হবে। তাহলে আমরা রুল 11 হচ্ছে, এটাও মুখস্থেরই পার্ট, তারপরে একটু বুঝার আছে। ধরুন রুল 11, এটা একটু ঝামেলাও আছে। রুল 11 একটু সতর্ক সহিত দেখবেন। যখন টাইম থাকবে, টাইম, ডিস্টেন্স, যেমন ইয়ার্স থাকে না, এত ইয়ার্স বা এত মিটার্স এরকম, ডিস্টেন্স, তারপর হচ্ছে ওয়েট, ওজন থাকবে যেগুলা 20 কেজি 50 কেজি এরকম, ওয়েট, লেন্থ মানে দৈর্ঘ্য রিলেটেড আর কি, মানি পরিমাণ রিলেটেড, মানি, এদের সমষ্টিকে ইউনিট বলা হয়। এদের সমষ্টিকে কি বলা হয়? ইউনিট। যেহেতু ইউনিট হচ্ছে, তাহলে এদের পরে কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। একটা হয়ে যাচ্ছে, ইউনিট হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে? ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে, সিঙ্গুলার। কিন্তু আলাদা আলাদা বুঝালে, একটা নোট নিয়ে নেন এইখানে, যদি আলাদা বুঝায়, যদি আলাদা বুঝায়, ইউনিট না বুঝায়, আলাদা বুঝায়, তাহলে আপনাকে বাংলাটা বুঝতে হবে। এইটা বুঝতে গেলে, এই ধরনের প্রশ্ন সলভ করতে গেলে যদি আলাদা বুঝায়, তাহলে কি হবে? আলাদা বুঝাইলে ভার্ব প্লুরাল হবে, ভার্ব প্লুরাল। আমি দুইটা উদাহরণ লিখি, তাহলে দুইটা উদাহরণ লিখলে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আমি বললাম 10 ইয়ার্স, 10 ইয়ার্স, এখন ইজ দিব নাকি আর দিব? 10 ইয়ার্স, এ লং টাইম, এ লং টাইম টু ওয়েট। 10 বছর অপেক্ষা করা অনেক কঠিন। ধরুন আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বলতেছে যে আমাকে বিয়ে করো, তখন আপনি বলে দিলেন যে 10 ইয়ার, মানে 10 ইয়ার্স ওয়েট করো আমার জন্য, 10 ইয়ার্স ওয়েট ফর মি। তখন আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড উত্তর দিল 10 ইয়ার্স। তো এখন ইজ ব্যবহার করে বলবে নাকি আর ব্যবহার করে বলবে? যদি ইজ বলে তাহলে রাইট বলবেন নাকি রং বলবেন? যদি আর বলে তখন রং বলবেন না রাইট বলবেন? এই 10 ইয়ার্স এ লং টাইম টু ওয়েট, ওয়েট করার জন্য এটা অনেক বেশি সময়। আচ্ছা, 10 ইয়ার্স, এই 10 ইয়ার্স একটা ইউনিট বোঝাচ্ছে, 10 বছরের একটা নির্দিষ্ট একটা গুচ্ছ সময় বোঝাচ্ছে, তাহলে এটা অবশ্যই সিঙ্গুলার হবে। এখানে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যদি আর বলে ফেলে, তাহলে আপনি কি করবেন? তাকে থামাই দিয়া বলবেন যে তোমারটা ভুল হয়েছে, তুমি ইজ বলো। আচ্ছা, তাহলে এই জায়গাটাতে আলাদা যদি বুঝায়, আলাদার ক্ষেত্রে সিন্স থাকবে, হোয়েন থাকবে, এরকম কিছু একটা থাকবে বাক্যে। আপনি সেটা কিভাবে বুঝবেন? ধরুন আমি একটা উদাহরণ দেই, 10 ইয়ার্স হ্যাভ পাস্ট, 10 ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স। এই যে এইখানে দেখুন একটা সিন্স আছে বা হোয়েন আছে, মানে আলাদা আলাদা দুইটা সাবজেক্ট বোঝাচ্ছে, বা অন্য কিছু একটা থাকবে, একটা কমা থাকবে, অর্থাৎ একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে।
মিট ইউ লাস্ট, এইখানে দেখুন আলাদা বোঝাচ্ছে। 10 years হ্যাভ, এই যে এখানে হ্যাভ হয়ে গেল, হ্যাজ হয় নাই কিন্তু 10 years হ্যাভ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা 11 নম্বর রুলসে পড়ে ফেলছি, তাহলে আমরা রুলস 12 এ চলে যাই। রুল 12, আমাদের আর বেশি রুলস নাই, আমরা ক্লাসের কিন্তু একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আর কিছুক্ষণ অপেক্ষা করেন, আর হয়তো 20টা মিনিট ক্লাস করলে আপনার শেষ হয়ে যাবে। অনলাইনে এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাস করা খুবই কঠিন অবশ্য, তারপরে যারা শেষ পর্যন্ত করতে পারবে তাদের জন্য অবশ্যই অনেক ভালো হবে। আর সাথে সাথে লিখে লিখে ক্লাসগুলা করলে খুব ভালো হয়। আপনি আমার সাথে সাথে লিখলেন, তাহলে দেখবেন আপনারও একটা নোট তৈরি হয়ে যাবে। দেখুন রুলস 12-এ আপনি দুইটা জিনিস মনে রাখবেন। যদি কখনো দা থাকে, অর্থাৎ নির্দিষ্ট করে কিছু দিল, এরপর একটা অ্যাডজেক্টিভ আছে, একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের পরে ভার্বটা কি হয়ে যাবে? ভার্বটা প্লুরাল হয়ে যাবে। ভার্বটা কি দিয়ে ফেলবেন? ভার্বটা প্লুরাল দিয়ে ফেলবেন, প্লুরাল। অথবা নির্দিষ্ট কিছু জিনিস, ইফ, ইফ অনলি, অনলি বা আই উইশ, আই উইশ, এদের পর সর্বদাই স্বভাবতই এদের পর কি হয়ে যায়? ওয়ার হয়ে যায়। এই ওয়ারটাও মূলত কি? একটা প্লুরাল, তাই না? আচ্ছা তাহলে আমরা দুইটা উদাহরণ নেই। উদাহরণ যেমন এইটার জন্য একটা উদাহরণ নেই, দা পোর, দা পোর, এই যে গরিব লোকটি, সাফার, সাফার ভুগতেছে, হ্যাঁ, মাস খুবই, খুবই। এখন দেব আমরা ইস নাকি আর, ইস নাকি আর, উইন্টার। এখন ইজ হবে নাকি আর হবে বলুন তো? এই জায়গায় ইজ হবে নাকি আর হবে? এই যে দা পোর সাফার, এই যে বার প্লোরাল, প্লোরাল, এই যে আর হবে ইজ, এইখানে বার কি হবে? প্লোরাল, তাহলে কি হবে? আর হবে, বার প্লোরাল। ইজ হবে নাকি আর হবে? আচ্ছা যাই হোক, এটা আমি কনফিউজড হয়ে গেলাম, আপনি এটা একটু দেখে নেবেন, এটা এরপরে আপনি একটু দেখে নেবেন, বা আমি গ্রুপে আবার পোস্ট করব। এটা একটু আমি কনফিউজড হয়ে গেছি যে এরপরে ইজ হবে নাকি আর হবে। আসলে কি এখানে সাবজেক্ট ভার্ব এটা প্লুরাল হয় নাকি সিঙ্গুলার হয়? আমি এটার জন্য একটু কনফিউজড হয়ে গেছি। রুলস 12 আমি আবার পরবর্তীতে সংশোধন করে দেব। এটা আমার মনে হচ্ছে যে ভার্ব ইজ হওয়ার কথা, মাস সাফার ইজ উইন্টার হওয়ার কথা। আচ্ছা যাই হোক, আমাদের রুলস অনুযায়ী এটা আর হবে। হ্যাঁ, আমি ধরে নিলাম এটা আরই হবে, কিন্তু পরবর্তীতে যদি আমার ভুল হয় তাহলে আমি এটা সংশোধন করে দেব, বা আপনি দেখে নেবেন। এই রুলসটা তো অবশ্যই কোনো না কোনো বইয়ে আছে। আপনি যদি মাস্টার্স বা ইংলিশের অন্যান্য বইগুলো ফলো করেন, অনেকগুলো বই আছে, প্রিমিয়ার আছে, মাস্টার্স আছে, এক্সপার্ট আছে, যে কোনো একটা ফলো করলেই হবে। আমার কাছে প্রিমিয়ার বা মাস্টার্স এই দুইটা বই খুব ভালো লাগে। মাস্টার্স হচ্ছে অনেক প্র্যাকটিস করা যায়, কিন্তু রুলসের জন্য ভালো না। মাস্টার্সে আসলে রুলস কেমন এলোমেলো, নাম্বার দেওয়া নাই, কিছু দেওয়া নাই, এভাবে মনে রাখা যায় কিনা। তবে প্রিমিয়ারে দেখবেন রুলসগুলা ভালো দেওয়া আছে। এছাড়াও আরো অনেকেই অন্য অন্য বইগুলা পড়ে, আরো কিছু বই আছে যেগুলো আমার কাছে নাই। তো ওইগুলা থেকে আপনি দেখতে পারেন, ওইগুলা হচ্ছে আপনি পড়েন যদি, তাহলে আপনি আশা করি এগুলা খুব সহজেই করতে পারবেন। মাস্টার্সের রুলসগুলা ঝামেলা। আপনি যদি আমার ক্লাসগুলা করেন, আমার রুলসগুলা মানে আমি যেভাবে রুলসগুলা সাজাইছি এগুলো তো আমার বলা যায় না, কারণ হলো এগুলো আমি কালেক্ট করেছি অন্যজনের কাছ থেকে, আমি যেভাবে অন্য বইগুলা থেকে কালেক্ট করেছি। তো আমি যেভাবে সাজাইছি, এই সাজানো অনুযায়ী রুলসগুলা যদি আপনি মুখস্থ করেন, তারপরে যদি বই থেকে প্র্যাকটিস করেন, দেখবেন আপনার কাছে একদম ইজি হয়ে গেছে, একদম ইজি। আপনার এটা নিয়ে টেনশন করতে হবে না। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু সবচেয়ে কঠিন চাকরির পরীক্ষার জন্য। এই জায়গা থেকে একটা প্রশ্ন থাকেই। আমি সবার আগে এই জন্য এই ফার্স্ট ক্লাসটা নিলাম। আর আশা করি সবাই রেগুলার মানে সবগুলা ক্লাস করবেন, বুঝছেন, শেষ পর্যন্ত করবেন, অন্তত উপকার হবে। যাই হোক, ক্লাসগুলা করলে ক্ষতি হবে না, এই অ্যাটলিস্ট এটা বলতে পারি। আচ্ছা এরপরে আমরা একটা, ওই যে আই উইশ, আই ওয়ার, এগুলা তো জানি। হ্যাঁ, ইফ আই ওয়ার এ কিং, এগুলো তো আমরা সবাই পারি। ইফ আই ওয়ার, এখানে ওয়ার বা ওয়াজ থাকলে আমরা শূন্যস্থান থাকবে, অপশন থাকবে, তখন আমরা কিং দিয়ে ফেলবো। ওকে, আচ্ছা রুলস 13, রুলস 13 একটু ইম্পর্টেন্ট আছে, কিন্তু তেমন মানে কেরাবেরা না, সহজ। ইম্পর্টেন্ট থাকলেও এটা সহজ। রুলস 13, রুল 13-এ আমরা কি পড়বো? যদি ইট, ইট, ইট থাকে, ইট, ইটের পরে ডট 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 দিয়া হো বা ড্যাট থাকবে, হো বা ড্যাট, হো, হো বা, হো বা দ্যাট, দ্যাট থাকবে, রিলেটিভ প্রোনাউন থাকবে। ইফ, হো বা দ্যাট,
এটা যদি থাকে তাহলে আমরা কি করব? ইফ হো বা দ্যাট এটা থাকলে আমরা কি করব? ইফ হো বা দ্যাট এটা থাকলে আমরা যে কাজটা করব, এটা থাকলে আমরা যে কাজটা করব যে ভার্ব সিঙ্গুলার হবে। এটার ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হবে। এই ইফ বা হো দ্যাট এগুলা যদি থাকে তাহলে আমরা কি দিব এখানে? ভার্ব সিঙ্গুলার। এই একদম এটা একদম সহজেই মনে রাখতে পারতেছি। যদি ইফ হো দ্যাট থাকে এরকম ভার্ব সিঙ্গুলার দেব। আর যদি হো থাকে শুধু হো, হো জাস্ট এইখানে হো দিল, এইদিকেও একটা বাক্য এইদিকেও একটা বাক্য, তাহলে দেখবেন হো এর সামনের যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্ট অনুযায়ী হো এর পরের ভার্বটা হবে, হো এর আগের সাবজেক্ট অনুযায়ী হো এর পরের ভার্বটা হবে। দুইটার উদাহরণ আমরা লিখি তাহলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। যেমন আমি বললাম ইট, ইস বা আর যেটাই দিব এইখানে, আচ্ছা যাই হোক এইখানে ইট ইজ দিয়ে দিলাম, ডিরেক্টলি ফিক্সড করে দিলাম ইট ইজ ইউ, ইট ইজ ইউ হো আর, এইটার ক্ষেত্রে ইট ইজ ইউ হো আর টু ব্লেম, ব্লেম। আচ্ছা এখন এইখানে দুইটা কথা, এইখানে হচ্ছে দেখুন এইখানে দুইটা কথা, আমরা ইটের পরে যে ভার্বটা পাবো সেই ভার্বটা কি দিব? সিঙ্গুলার দিব। ইটের পরে ভার্বটা সিঙ্গুলার দিব, ইটের পরের ভার্বটা সিঙ্গুলার হবে। আমার কথা হচ্ছে ইটের পরে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। যেমন এখানে ইট থাকলে ইটের পরের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, ইটের পরের ভার্বটা সিঙ্গুলার হবে। আর হো যেখানে থাকবে হো এর আগের সাবজেক্ট অনুযায়ী পরের ভার্বটা হবে, হো এর আগের সাবজেক্ট অনুযায়ী পরের ভার্বটা হবে। তাহলে এখানে দুইটা ভার্ব, একটা হচ্ছে যে আর একটা হচ্ছে ইজ, দুই জায়গায় কি থাকতে পারে? শূন্যস্থান থাকতে পারে। এইখানে আর এইখানে দুই জায়গায় শূন্যস্থান থাকতে পারে। তাহলে দুইটার অপশনের আনসার আমরা কিভাবে সমাধান করব? দেখব এখানে ইট আছে, ইট আবার কি আছে? হো আছে। তাহলে ইটের পরের ভার্বটা কি হবে? ইটের পরের ভার্বটা চোখ বন্ধ করে সিঙ্গুলার হয়ে যাবে, ইটের পরের ভার্বটা ইজ হয়ে যাবে, ইজ। কিন্তু হো এর পরের ভার্বটা দিতে গেলে আমাকে কি করতে হবে? হো এর আগের সাবজেক্টটা দেখতে হবে। হো এর আগে আছে ইউ, ইউ এর পরে কি হবে? আর হবে, ইউ এর পরে কি হবে? আর হবে। তাহলে আমরা এটা বুঝতে পারছি। যেমন আরেকটা যদি আমরা লিখি এইখানে দেখুন কি হবে, ড্যাশ ড্যাশ হো, আচ্ছা এইখানে দিলাম আই, এইখানে দিলাম ড্যাশ ইউর, ইউর ফ্রেন্ড, আরো অনেক কিছু আছে ওইগুলো আর আমি লিখলাম না। এখন এইখানে কি হবে? এই যে আই এর অনুযায়ী হবে, এইখানে এম হবে, এম হবে। আচ্ছা আমি আরেকটা যদি লিখি ইট, এইখানে ওয়াজ বা ওয়ার, তারপরে হচ্ছে দিস বুক, দ্যাট আই ওয়ান্টেড। দেখুন এইখানে কি হবে? ইটের পরে চোখ বন্ধ করে, ইটের পরে যেহেতু এইখানে যে দ্যাট আছে, দ্যাট বা হো, ইটের পরে দ্যাট বা হো আছে, দ্যাট বা হো আছে, তাহলে ইটের পরে ভার্ব সিঙ্গুলার ইস, আর ওয়ার হবে না, ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। আর হো এর ক্ষেত্রে কি করব? আগের সাবজেক্ট অনুযায়ী পরেরটা হবে, হো এর আগে যা থাকবে সেটা অনুযায়ী হবে। ক্লিয়ার? এই জায়গাটাতে ক্লিয়ার? আচ্ছা তাহলে আমাদের এই 13 নাম্বার রুলসটাও শেষ। আর দুইটা রুলস পড়বো আমরা, শুধু আর দুইটা রুলস পড়বো, একটু কষ্ট করে আর দুইটা রুলস আপনি দেখেন তাহলে আমাদের ক্লাসটা শেষ। আচ্ছা দুইটা রুলসের মধ্যে এখন একটা রুলস পড়বো এন্ড দিয়ে, এন্ড ইম্পর্টেন্ট আছে এটা। রুলস 14, রুলস 14-এ আপনি চারটা নিয়ম দেখেন, আপনাকে আমি বলি। 1 নাম্বার নিয়ম হচ্ছে এন্ড, রুলস 14-এ আমরা চারটা নিয়ম দেখব। এন্ডের উভয় পাশে একই ব্যক্তি আছে, অর্থাৎ একজন ব্যক্তি। তাহলে এন্ডের উভয় পাশে কি? উভয় পাশে একই ব্যক্তি, অর্থাৎ একজন ব্যক্তি আছে, উভয় পাশে একই ব্যক্তি। উভয় পাশে যদি একই ব্যক্তি থাকে অর্থাৎ এটা আমরা বুঝবো কিভাবে একই ব্যক্তি কিনা? তার মানে একটির সামনে দা থাকবে, দুইটা সাবজেক্টের মাঝখানে একটা সাবের সামনে কি থাকবে? একটির সামনে কি থাকবে? একটির সামনে দা থাকবে। যদি এরকম হয় তাহলে কি দিব? ভার্ব সিঙ্গুলার দিব। তাহলে ভার্ব দিব কি? সিঙ্গুলার। আর যদি 2 নাম্বার ক্ষেত্রে
এন্ডের উভয় পাশে ভিন্ন ব্যক্তি, ভিন্ন অর্থাৎ এইখানে আলাদা ব্যক্তি অর্থাৎ ভিন্ন ব্যক্তি। এটা বুঝবো কিভাবে? দুইটার সামনেই দা থাকবে অর্থাৎ দুটির সামনেই দা থাকবে, এরকম যদি হয় তাহলে ভার্ব দিব কি? ভার্ব দিব প্লুরাল। আচ্ছা, 3 নাম্বার ক্ষেত্রে ইচ এভরি মানে এন্ডের প্রথমে বা যে কোনো শুরুতে মানে সাবজেক্টে, যেমন ইচ, এভরি, নো, এগুলা যদি থাকে মানে এগুলা কই থাকবে? শুরুতে থাকবে, শুরুতে থাকবে। বাক্যে এন্ড আছে, শুরুতে থাকবে। তাহলে কি দিব আমরা? এগুলা থাকলেই আমরা জানি ইচ, এভরি, নো এগুলা থাকলে কি হয়ে যায়? ভার্ব সিঙ্গুলার হয়ে যায়, ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে। এছাড়া যদি এন্ডের ক্ষেত্রে আমরা ওই যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তিনটা পারসনই যদি একসাথে থাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড পারসন, তিনটা পারসন যদি একসাথে থাকে, এই তিনটা পারসন আমরা ক্রমটা কিভাবে ব্যবহার করি? 231, অর্থাৎ সেকেন্ড পারসন আগে, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। কিন্তু কোনো দোষ বর্ণনা করলে, দোষ বা অপরাধ এগুলা যদি বর্ণনা করি তাহলে আগে নিজেরটা করতে হবে। অপরাধ, দোষ বা অপরাধ করলে 1 2 3 করতে হবে, এটা একটু মনে রাখবো। তাহলে আমরা উদাহরণগুলা নেই। যদি আমরা লিখি দ্য টিচার এন্ড সেক্রেটারি, এখন এইখানে ইজ ব্যবহার করব নাকি আর ব্যবহার করব? দেখুন, এই যে এইখানে একটার সামনে দা আছে, একটার সামনে দা, তার মানে দুইটা কি বোঝাচ্ছে? একই জনকেই বোঝাচ্ছে। তাহলে ভার্ব সিঙ্গুলার, এই ক্ষেত্রে ইজ হবে, এই ক্ষেত্রে কি হবে? ইজ হবে, আর হবে না। এই ক্ষেত্রে আর হবে না, এই ক্ষেত্রে হবে ইজ। আবার যদি সেম এই জায়গায় জাস্ট দা দিয়ে দিলাম, দা টিচার এন্ড দা সেক্রেটারি, এটা দিয়ে দিলাম, তাহলে এখন ইজ বারের মাঝখানে কোনটা হবে? এখন এই জায়গায় আর ইজ হবে না, এই জায়গায় আর হবে। এখন প্লুরাল হয়ে গেছে, কারণ কি? এই জায়গাতেও দা আছে, এই জায়গাতেও দাস। আচ্ছা, ওই যে আমি দুষের কথা বললাম, দুষ 1 2 3, তার মানে দুষ বলতে গেলে কিভাবে বলতে হবে? আই, ইউ এন্ড হি আর টু ব্লেম ফর দিস। এইখানে আমার দুষ বলতেছি না এই জন্য। আর যদি আমি এমনিতে নর্মাল কথা বলি তাহলে ইউ, হি এন্ড আই, ইউ, হি এন্ড আই, ওই যে 2 নাম্বারটা আগে, 3 নাম্বারটা তারপরে আছে 231, এইভাবে আমরা বলবো। তাহলে এটাই হচ্ছে আমাদের 14 নাম্বার রুলস ছিল। এখন হচ্ছে আমাদের একদম লাস্ট রুলস, আমরা হচ্ছে 15 নাম্বার রুলস পড়বো। রুল 15 আমি নোটটা এখনই দিয়ে দেব গ্রুপে, হ্যাঁ? রুল 15, আমরা হচ্ছে 15 নাম্বার রুলসটা পড়বো। রুল 15, এটা আমরা এখন দেখব। এটার ক্ষেত্রে আপনাকে আবার সেই জিনিসগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। আমি একটু লিখি, তাহলে দেখুন আপনি বুঝতে পারবেন। ওই যে একই রকম, অল অফ, বথ অফ, বথ নাকি শুধু বথ না, বথ অফ, মোস্ট অফ, তারপরে হচ্ছে সাম অফ, রেস্ট অফ, তারপরে হচ্ছে পার্ট অফ, যদি এগুলা থাকে, হাফ অফ, এগুলা যদি থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা দুইটা কাজ করব। যদি সাবজেক্ট, এই সাব যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল, সাব প্লুরাল হলে ভার্ব কি হবে? ভার্ব প্লুরাল হবে। আর যদি সাব আনকাউন্টেবল হয়, আনকাউন্টেবল মানে কি? সিঙ্গুলার, আনকাউন্টেবল বা সিঙ্গুলার হয়, সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার।
আমরা ক্লিয়ার এই জায়গাটাতে? জাস্ট এইটুকুই। তাহলে আমি যদি দুইটা বাক্য দেই আপনাকে, দেখুন রেস্ট, এই দুটা বাক্য দিয়েই আমি শেষ করে দেব। রেস্ট অফ দ্য বয়েস, এইখানে ওয়াজ বা ওয়ার, আপনি কমেন্ট করবেন এটা। রেস্ট অফ দ্য ওয়াজ বা ওয়ার প্লেইং। আরেকটা আমি দিতেছি, রেস্ট অফ দ্য মানি ওয়াজ বা ওয়ার ইনভেস্টেড ইজ another business, another। আচ্ছা, এখন বলেন, এই যে রেস্ট অফ আছে, রেস্ট অফ মানে এই যে এগুলো থেকে যে কোনো একটা, রেস্ট অফ। এখন হচ্ছে দা বয়েস, আনকাউন্টেবল নাকি কাউন্টেবল? আনকাউন্টেবল নাকি কাউন্টেবল? বয়েস গণনা করা যায়, কাউন্টেবল হলে কি হবে? প্লোরাল হলে কি হবে? ভার্বও প্লোরাল হয়ে যাবে। তাহলে দা বয়েস আনকাউন্টেবল না কাউন্টেবল গণনা করা যায়, তাহলে কাউন্টেবল হলে কি হবে? আনকাউন্টেবল না, এটা। আর দা মানি এটা কি? টাকা গণনা করা যায়? টাকা কি গণনা করা যাবে? টাকা কি গণনা করে শেষ করা যাবে? না, টাকা গণনা করে শেষ করা যাবে না, তাই না? টাকা গণনা করে শেষ করা যাবে না, টাকা হচ্ছে আনকাউন্টেবল, এটা মাথায় রাখতে হবে। টাকা কি গণনা করে শেষ করা যাবে? না। নিউজ, টাকা, এগুলা গণনা করে শেষ করা যায় না, তাহলে এটা হচ্ছে আনকাউন্টেবল। আনকাউন্টেবল হলে কি হবে? এই যে আনকাউন্টেবল হলে এটা হবে, এটা হবে না, এটা হবে, এটা। তাহলে এটা হচ্ছে আনকাউন্টেবল। আচ্ছা, আপনাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই একটা রিভিউ দিবেন, কারণ হচ্ছে আমি তো অ্যাকচুয়ালি ম্যাথ পড়াই, আমি অ্যাকচুয়ালি ম্যাথের টিচার, আপনারা সবাই জানেন। হ্যাঁ, কিন্তু আমি আপনাদেরকে এখন সবই পড়াচ্ছি, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান যা আছে সবই পড়াচ্ছি। আসলে আমার ক্লাসগুলো কেমন লাগতেছে আপনারা রিভিউ দিবেন, কারণ হচ্ছে আপনাদের ক্লাস ভালো লাগলে তো ক্লাসগুলো নিব, আদারওয়াইজ তার নিব না, তাই না? কারণ হচ্ছে আপনারা তো আমার ম্যাথের কোর্সেই ভর্তি হয়েছেন, আমি তো অ্যাকচুয়ালি আপনাদেরকে ম্যাথই পড়ানোর কথা, কিন্তু আপনাদেরকে আমি সবই পড়াচ্ছি। যদিও ম্যাথই পড়াবো, মূলত ম্যাথটাকেই বেশি ফোকাস করব, ম্যাথটাই বোর্ডে পড়াবো, আর এগুলা খাতায় পড়াচ্ছি যাতে করে নোটটাও আপনাকে দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো কারণ হচ্ছে বোর্ডে পড়াইলে নোটটা দেওয়া যায় না, এই ক্ষেত্রে একটু কষ্ট হয়, অনেকের এই নোটগুলা প্রয়োজন পড়ে। আর নোট আমি কোন নাম্বার থেকে দেব? 01876142101। যারা নোট পাবেন না তারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, কল দেওয়ার দরকার নাই, কল দিবেন না, কারণ কল দিলে আমাকে পাবেন না। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি নোট দিয়ে দেব। আর কষ্ট করে সবাই আমাকে অন্তত একটা রিভিউ দিবেন, বা পেজে গিয়ে একটা রিভিউ দিয়ে দিবেন। পেজে দেখবেন রিভিউ দেওয়ার একটা অপশন আছে, মেহেদি স্যার লেখা ফেসবুকে সার্চ দিলেই পেজটা পেয়ে যাবেন, বা এই যে এখন যে ক্লাসটা নিচ্ছি এই পেজ থেকে, এই পেজে দেখবেন রিভিউ দেওয়ার একটা অপশন রয়েছে। আপনারা অন্তত একটা রিভিউ দিয়ে দিবেন, একটু কষ্ট করে এটা দিবেন, কারণ হচ্ছে দেখুন আপনাদের জন্য আমি কত কষ্ট করে, কত বক বক করি, কত ক্লাস নেই। আসলে আমি এত বেশি পারি না, আমি যতটুকু পারি ততটুকুর মাঝখান থেকে আপনাদের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি। আমি আসলে সবকিছু খুবই কমই জানি, কিন্তু আমি যতটুকু জানি তার ভিতর থেকে আমি চেষ্টা করি আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য, যেগুলো আপনাদের হয়তো উপকার আসবে, একটা গুছানো পড়াশোনা দেওয়ার জন্য। কারণ হচ্ছে গুছানো পড়াশোনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এলোমেলো ভাবে পড়লে দেখবেন আপনার কখনোই মাথায় থাকতেছে না। আপনি যদি মাস্টার্সের বইটা এখন ফলো করেন, দেখবেন এখানে হুদা রুলস আর হুদা রুলস, এত রুলস কিভাবে মনে রাখবেন? এত রুলস কিন্তু মনে থাকে না, একটা ঝামেলা। কিন্তু আপনি যদি এইভাবে 15টা রুলস মুখস্থ করে এই 15টা রুলস মাথায় রাখতে পারেন, এখন যদি আপনি হচ্ছে একটা বই থেকে আপনি যদি কোর্সটা কমপ্লিট করার পর আপনি এই 15টা রুলস মুখস্থ করে এখন যদি আপনি একটা বইয়ের এক্সাম্পল গুলা প্র্যাকটিস করেন, দেখবেন আপনার কাছে একদম ইজি হয়ে গেছে, আপনি যত রুলস আছে সব কভার হয়ে যাবে। আমি মোটামুটি একটু গুছাইয়া দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে পড়াশোনাটা। অ্যাকচুয়ালি গুছাইয়া দিতে পারলে আপনার একটা গুছানো পড়াশোনা হয়ে যাবে, এবং সাথে একটা নোটও পেয়ে যাচ্ছেন, খুবই ভালো হবে আশা করি। আর আপনার যত ফ্রেন্ড আছে তাদেরকে আমার এই কোর্স সম্পর্কে একটু বলতে পারেন চাইলে, বা তাদেরকে মাঝে মধ্যে মেনশন দিতে পারেন, বা আমার এই কোর্সের দুই একটা ক্লাস আমি ইউটিউবে দিয়ে দিব, তো ইউটিউবে থাকবে দুই একটা ক্লাস, তো
তো দুই একটা ক্লাস যেহেতু ইউটিউবে থাকবে, ওই ইউটিউব থেকে তাদেরকে একটু দেখতে বলবেন দুই একটা ক্লাস। কারণ হচ্ছে প্রথম দিকের হয়তো কিছু ক্লাস আমি ইউটিউবে দিয়ে দিব, পরের ক্লাসগুলো হয়তো ইউটিউবে আর হয়তো দেওয়া হবে না, কারণ কোর্সের ক্লাসগুলো কোর্সেই থাকবে। যারা টাকা দিয়ে ভর্তি হচ্ছে তারা তো অবশ্যই একটা আলাদা বেনিফিট পাবে। আলাদা বেনিফিট এই ক্ষেত্রে তো একটা পাচ্ছেই, আমার নোটটা সরাসরি পেয়ে যাচ্ছে, কিন্তু ইউটিউবে ভিডিওগুলো দিলে তো আর সে নোটগুলো অন্তত পাচ্ছে না। কারণ হচ্ছে এই নোটটা অবশ্যই জরুরি, কারণ একটা ক্লাস আপনি আর কতবার দেখবেন, আপনার নোট তো অবশ্যই এই ক্ষেত্রে অনেকটা জরুরি। যাই হোক, অনেক কথাই বললাম, আজকে এই পর্যন্তই। তাহলে পরবর্তীতে থাকবেন। একজন বলেছেন দিস কোর্স ইজ গ্রেট, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অ্যান্ড আই লাইক দ্য ওয়ে ইউ টিচ। থ্যাংক ইউ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার এইরকম একটা রিভিউ দেওয়ার জন্য। সবাই আসলে ক্লাসগুলো একটু করার চেষ্টা করবেন, রেগুলার ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সমস্যা নাই। পরবর্তীতে কখন কয়টায় ক্লাস হবে তা তো গ্রুপে জানিয়ে দেই, তাহলে পরের ক্লাসটা গ্রুপ থেকে দেখে নেবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে সবাই নোটটা একটু দেখবেন, ক্লাসটা করার পরে অন্তত আমার নোটটা একটু চেক দিয়ে দেখবেন, আপনার আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।